যখন কেসটা আমার কাছে এসেছে, তার বাবা মা এসেছে, তার সঙ্গে একটা মেয়ে এসেছে। মেয়েটাকে দেখে আমি বুঝতেই পারিনি যে মেয়েটার বয়স 13-14। বিভিন্ন ডাক্তারখানা কঙ্কালের যে পুরো টেক্সচারটা দাঁড়িয়ে থাকে না, মনে করো ওই যে টেক্সচারটা চামড়ার আস্তরণ লাগিয়ে দিয়েছো। তো বলছে যে দিদি প্রবলেমটা শুরু হয় আজ থেকে প্রায় 1.5 বছর আগে। ওর নাকে বিদঘুটে বিদঘুটে গন্ধ আসতে শুরু করেছে। খেতে বসলে মনে হচ্ছে যেন কেউ মানে কুকুর বা বিড়াল মরলে যেরকম একটা গন্ধ হয় না, বিভৎস গন্ধটা নাকে চলে আসছে। হঠাৎ করে ওর গানের ক্লাসে প্রথম ওর কাশি শুরু হয়, এবং মনে হয় যেন কিছু একটা পিন যেরকম ফোটে না, মনে হচ্ছে যেন গলায় কেউ একটা পিন ফুটিয়ে দিয়েছে, এরকম একটা ফিলিংস হয়েছে। আচ্ছা, মেয়েটা না অদ্ভুতভাবে যখন ওকে ছুতে গেছি না, হয় না একটা টাচ, ওরকম করে টেনে নিল, বলে না না আপনি না ছোবেন না। মেয়েটা বলছে। বলছে হ্যাঁ তলপেটে মনে হয় যেন মানে যেটা হয় না প্রেশার দিয়ে চাপা বা একটা প্রেশার ক্রিয়েট করা, এই ফিলিংসটা আসছে। মনে হচ্ছে তোমরা কি করেছো, মেয়েটাকে তো মেরে ফেলেছো। যে জিন সাধনার কথা তুমি বলছো, আমরা আজকে যাকে দিয়েই কোনো কাজ করাই না কেন তাকে কিছু তার বিনিময়ে কিছু দিতে হয়। তো এরকম একটা হায়ার এন্টিটিকে তোমরা বলছো তোমরা চালনা করছো বা তাদেরকে কাজে লাগিয়ে কারোর ভালো করছো বা খারাপ করছো, তাহলে সেক্ষেত্রে তো তারও কিছু না কিছু ডিমান্ড থাকবে। তাহলে সেই জায়গায় সে কি ভোগ চায়? আমাকে একটা কথা বলো, একজন সাধক সে জিন চালনা করেছে, কোনো মানুষের ক্ষতি সাধনের ক্ষেত্রেই সেটা করেছে। জিন কি শুধুমাত্র সেই সাধকের আদেশ অনুসারেই কাজ করবে, নাকি সে তার নিজস্ব ফ্রি উইলকেও কাজে লাগাতে পারে? মানে এরকম হলো যে সে এক উদ্দেশ্য করে জিনকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য সাধন তো করলোই, তার বাইরে গিয়েও জিন সেই মানুষটার বা যার ক্ষতি করা হচ্ছে তার সাথে নিজের ফ্রি উইল অনুযায়ী আরও অনেক খারাপ কিছু করলো। আমাদের যেরকম বিভিন্ন ধরনের চাহিদা আছে, প্রয়োজন আছে, ওদেরও আছে। ওই মেয়েটির সাথে জিনটির গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে মারাত্মক একটা এপিসোড আপনারা দেখতে চলেছেন। আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন জ্যোতিষ ও তন্ত্রসাধিকা সারথী মাতা রাখিশ্রী। তিনি আজকের পডকাস্টে দুটো এমন ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন যা শুনলে আপনাদের শরীর ভেতর থেকে ঠান্ডা হয়ে আসবে। মনের মধ্যে একটাই প্রশ্ন আসবে, সত্যিই কি বাস্তবে এমনটা সম্ভব? দুটো ঘটনাই ভীষণভাবে মর্মান্তিক। এছাড়াও আজকের পডকাস্টে আমরা তন্ত্রের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি বা কথা বলেছি যা শুনলে আপনারাও চমকে উঠবেন। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। নমস্কার দিদি, কেমন আছো? নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তোমাদের মতন মানুষরা যখন আমার স্টুডিওতে আসে তখন আরও ভালো লাগে, আরও ভালো থাকি। তো তোমার সাথে আমার বহুদিন ধরে কথা হচ্ছে, অনেক রকম বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ইনফ্যাক্ট আজকের পডকাস্টেও আমরা তন্ত্রের এক অন্ধকার জগতের দিকে যেতে চলেছি। তো তার আগে আমরা এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যেই কেসগুলো তুমি নিজের হাতে সলভ করছো বা যেই কেসগুলো নিয়ে টিল ডেট তুমি কাজ করছো। এরকমও অনেক অনেক ঘটনা আছে যেই কেসগুলো এখনও পর্যন্ত সলভ হয়নি। তো আজকে এরকম বেশ কিছু ঘটনা আমরা একসাথে শুনবো তোমার কাছ থেকে। ইনফ্যাক্ট সেই ঘটনাগুলো কিভাবে ঘটেছে বা সেই ঘটনার পেছনে যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিভাবে হয়েছে, সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। তো আজকের পডকাস্টে আমরা প্রথম কোন ঘটনাটা শুনতে চলেছি?
দেখো, আজকে আমি যে ঘটনাটা তোমাকে বলবো, এর আগে আমি তোমার সাথে অনেকগুলো ঘটনা বলেছি, শেয়ার করেছি বা আমার এক্সপিরিয়েন্স তোমাকে জানিয়েছি। বাট আজকে যে ঘটনাটা আমি তোমাকে বলছি একটু ডিফারেন্ট। দেখো, আমরা তো বিভিন্ন ধরনের কাজ করি, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসে। তো তার মধ্যে কিছু মানে স্পেশাল কেস থাকে যেগুলো একটু ডিফারেন্ট, যেগুলো করতে গিয়ে না আমাদেরও মাঝে মাঝে বুক কেঁপে যায়, যেগুলো আমরা কিভাবে সলভ করব, হুম। কি পজিশনে দাঁড়িয়ে রয়েছে কেসটা। তো সেই ক্রিটিক্যাল কেসগুলোর মধ্যে আজকে তোমাকে একটা কেস আমি তোমাকে বলছি। তো এই যে কেসটা একটা 13 থেকে 14 বছরের একটা অল্প বয়সী মেয়ের ঘটনা। তো মানুষের হিংসা, জেদ বা মানুষের যে হিংস্র ভাবটা কোন লেভেলে নিয়ে যেতে পারে এবং তার পরিণতি ঠিক কতটা ডেঞ্জারাস অ্যাজ এ একটা সাধারণ মানুষের জন্য হতে পারে, আমি সেই স্টোরিটাই মানে তোমাদের কাছে স্টোরি মনে হবে, বাট এটা আমাদের লাইফের রিয়েল ঘটনা বা রিয়েল কেস। তো আমি ধরো ঘটনাটা খুব বেশি মানে আগের বলছি না, তো আমার কাছে কেসটি এসছে ধরে নাও 7-8 মাস আগেই এসছে। আচ্ছা। তো যখন কেসটা আমার কাছে এসেছে, তার বাবা মা এসেছে, তার সঙ্গে একটা মেয়ে এসেছে। মেয়েটাকে দেখে আমি প্রথম বুঝতেই পারিনি যে মেয়েটার বয়স 13-14, মানে এতটাই রোগা। দেখবে আমরা যেরকম কঙ্কাল দেখি না, দেখবে বিভিন্ন ডাক্তারখানা বা শোপিস বা কোনো জায়গায় দেখবে যে কঙ্কালের যে পুরো টেক্সচারটা দাঁড়িয়ে থাকে না, মনে করো ওই যে টেক্সচারের উপরে তুমি হালকা একটা চামড়ার আস্তরণ লাগিয়ে দিয়েছো, মানে ঠিক মেয়েটার অবস্থা সেরকম। তাহলে কি বিভৎস লাগছে দেখতে। আমার কাছে যখন এসে বসছে আমি তখন কিছু বলছি না, চুপচাপ না মেয়েটার দিকে তাকিয়ে রয়েছি। তো কি হয় না, যখন তোমার কোনো ক্লায়েন্ট আসছে, তোমার কার কে প্রবলেম তুমি না বুঝতে পারবে। তো আমি বুঝলাম যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা এসেছে তার এই বাচ্চাটির জন্য। তো আমি ওভারঅল ওর চেহারা দেখে ভেবেছি যে কী কন্ডিশন। তো ওরা বসলো, আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, আপনারা কার জন্য এসেছেন? বলছে আমার মেয়ের জন্য। তো তুমিও যদি দেখো না, তোমার মনে হবে যে মেয়েটা তার জীবনে মানে লাস্ট লড়াই লড়ছে, যখন তখন তার মৃত্যু অবধারিত। মানে এতটাই বাজে ব্যাড কন্ডিশন। মানে মেয়েটার চোখগুলো লাল হয়ে উঠেছে, গায়ে একটা মানে কিচ্ছু নেই, শুধু মানে হাড়টার গায়ে মানে জাস্ট চামড়াটা রয়েছে। এই কন্ডিশন তোমরা এখন কেন নিয়ে এসছো? বলছে দিদি আমরা অনেক রকম চেষ্টা করে ফেলেছি। বলছি কী চেষ্টা করেছো? বলছে যে তারা তাদের মাধ্যমে ডক্টর দেখানো থেকে শুরু করে সব করেছে। তো আমি বললাম যে ফার্স্ট সিমটম কি? তো বলছে যে দিদি প্রবলেমটা শুরু হয় আজ থেকে প্রায় 1.5 বছর আগে, মানে আমার কাছে আচ্ছা। যখন এসছে, মানে আমার কাছে যখন এসে 6-7 মাস আগে, তো তারও 1.5 বছর আগে ঘটনাটা স্টার্ট হয়েছে। মানে 2 বছর আগে। ওভারঅল 2 বছর 2-3 মাস তুমি ধরে রাখতে হুম, পারো। হুম, হুম। তো বাচ্চাটা যেটা প্রবলেম হয়, বাচ্চাটা যেমন পড়াশোনাতে ট্যালেন্টেড, মানে পড়াশোনা বলতে গেলে এক ঘর, মানে স্কুলের সুনাম আছে এবং আশেপাশে বলে না একটা বাচ্চা যদি ট্যালেন্টেড হয় তো তার আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় সবার কাছে সেই ইনফরমেশনটা থাকে এবং তার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা স্নেহ অটোমেটিকলি জন্মে যায়। হুম, হুম। তো ওই বাচ্চাটার মধ্যে ওই যে ব্যাপারটা ছিল, মানে সবাই একটু ওকে স্নেহ করা বা ভালোবাসা, মানে ওকে নিয়ে একটু আনন্দ করা, উৎসব করা, মানে হয় না যেটা ক্যাজুয়ালি হয়, সেই জিনিসটা বাচ্চাটার মধ্যে ছিল। তো ওই বাচ্চাটা যেমন তুখর গানের গলা, মানে বাচ্চাটা এত সুন্দর গান করে, সেই গানের গলা মানে আমাকে পরে রেকর্ডিং শুনিয়েছে, মানে ভিডিও ইউটিউবে এখন প্রচুর রেকর্ডিং আছে, আমি নাম বলছি না। তো আমি বললাম, বলছে বাচ্চাটি খুব তুখর গান করে। তো হঠাৎ করে ওর গানের ক্লাসে প্রথম ওর কাশি শুরু হয়, এবার মনে হয় যেন কিছু একটা পিন যেরকম ফোটে না, মনে হচ্ছে যেন গলায় কেউ একটা পিন ফুটিয়ে দিয়েছে, এরকম একটা ফিলিংস হয়েছে। আচ্ছা। তারপর থেকে না হালকা হালকা চুলকানো শুরু করেছে গলাটার ভিতরে। কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছে না। বাড়িতে এসেছে, সেদিন আর ঠিকঠাক ওর ক্লাস হয়নি। প্রবলেম এখান থেকে স্টার্ট। আচ্ছা। মানে গানের ক্লাসটা সেদিন আর হলো না, বাড়ি ফেরত এলো। আসার পর থেকে ওই যে গালের মধ্যে মানে গলার মধ্যে যে চুলকাচ্ছে, ঠিক এই পোর্শনটা চুলকেই যাচ্ছে, আস্তে আস্তে বাড়তে শুরু করলো। যথারীতি ডক্টর দেখানো হলো, ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করেছে, মেডিসিন চলছে। কিন্তু যতদিন যাচ্ছে কী হয় না, একটা মেডিসিন নিলে কী হয় মানুষের, তার যে প্রবলেমটা অ্যাজ এ কমে যায়। ওই মেয়েটির কী হলো, ধীরে 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 বাড়তে স্টার্ট করলো। আচ্ছা। মেডিসিন নো রেসপন্স। তো হয় না যে একটা টাইমের পর 2 মাস 1 মাস পরে কিউরিসিটি বাড়তে শুরু করেছে, কমার বদলে বাড়ছে কেন? তো আশেপাশে কারোর থেকে খবর নেই, তারা এদিক ওদিক কোনো তান্ত্রিকের কাছে বা কোথাও গেছে, তো আলটিমেটলি রেজাল্ট কিছু হয়নি। তার মাস 2 যেতে না যেতে
নেক্সট প্রবলেম স্টার্ট। কি প্রবলেম হচ্ছে, ওর নাকে বিদঘুটে গন্ধ আসতে শুরু করেছে। কি ধরনের গন্ধ না, কখনো বলছে যেন দেবে আমরা যেরকম একটা নোংরা স্তূপ এক জায়গায় জঞ্জালগুলোকে জড়িয়ে এনে তারপরে যদি আমরা ধরিয়ে দিই দেবো, একটা বিচ্ছিরি পচায় স্মেল বের হয় না, যেটা পোড়ার স্মেলটা খুব বাজে হয়, ওই স্মেলটাও পেতে শুরু করলো। খেতে বসলে মনে হচ্ছে যেন কেউ মানে কুকুর বা বিড়াল মরলে যেরকম একটা গন্ধ হয় না, বিভৎস গন্ধটা নাকে চলে আসছে। ও খাওয়ার ফেলে দিয়ে উঠে যাচ্ছে, বলছে আমি খাবো না, বিচ্ছিরি গন্ধ, কী রান্না করেছো। এবার ধরো যখন খেতে শুরু করেছে, ধরো খুব পছন্দের খাবার, ও বেশি চিকেন খেতে বেশি পছন্দ করতো, আমি যেটা শুনেছি ওর মায়ের থেকে বললো। ও চিকেন খাওয়া বন্ধ হয়ে গেলো, চিকেন দিলেই না ও বলছে পোড়া গন্ধ বেরোচ্ছে, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, মানে চিকেন খাওয়া বন্ধ। এই যে গন্ধের চোটে না ও ভয়, মানে কোনো খাবার খাওয়াটা এবার আস্তে আস্তে কমতে শুরু করে দিল, ও খেতে পাচ্ছে না, যেটাই খাচ্ছে তাতেই গন্ধ পাচ্ছে। হয় মরার গন্ধ পাচ্ছে, নলে পোড়ার কোনো গন্ধ পাচ্ছে, নলে বাথরুমের গন্ধ পাচ্ছে, আদারওয়াইজ টয়লেটের গন্ধ পাচ্ছে। এবার তুমি যদি স্বাভাবিক এই গন্ধটা পাও, তুমি কি খেতে পারবে? এবার ওর বাবা মা অবাক হয়ে যাচ্ছে যে আমাদের তো এরকম কোনো গন্ধ নেই। এবার ধরো আমি বলছি আমার এই নাকে গন্ধটা আসছে, বাবা মা বলছে, প্রথম বাবা মা কী ভেবেছে যে মেয়েটি বোধহয় মিথ্যে কথা বলছে, যথারীতি বকাবকি শুরু করেছে, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, ও খেতে চাইছে না। তখন কী করছে, যখন জোর জবরদস্তি খাইয়ে দিচ্ছে, হরহর করে গিয়ে বমি করে দিচ্ছে। আচ্ছা, এবার দেখো একটা মানুষ স্বাভাবিকভাবে যদি একবার, দুবার, তিনবার বমি করে তাহলে কি হবে, তার বডি উইক হতে স্টার্ট করবে। বডি উইক হয় স্টার্ট করলো। মেয়েটা হঠাৎ করে মানে কী রোগ হচ্ছে যায় না, বলছে যে আমার সারা গায়ে কেমন পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, আমার মাথা ঘুরছে, খেতে গেলে খেতে পাচ্ছে না, মানে সিমটমগুলো এমন অদ্ভুত, ওর বাবা মাও মানে অবাক হয়ে যাচ্ছে যে কী করবো। তো যথারীতি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানো হয়েছে বাচ্চাটিকে, কোনোভাবেই কোনো রেসপন্স করছে না। বাবা আরও হয়রান হয়ে যাচ্ছে। মাস দেড়েক যেতে যেতে মেয়েটার খাবার মধ্যে আগে ধরো একটা বাচ্চা যেটা স্বাভাবিক খায়, মানে বাচ্চা ঠিক বলবো না, আমি ভেবেছিলাম বাচ্চা, মানে এতটাই রোগা হয়ে গেছে। মেয়েটির বয়স তখন আমি জানতে চাইলাম, তখন ওর মা বলছে 13+ বয়স। আমি তো এই 13 বয়স মানে 13+ হয়ে গেছে দেখে একদম মানে কিছু নেই গায়ে। ওই যে ওর খাওয়া কমতে শুরু করলো, খাওয়া প্রায় বন্ধ, খেতেই পারছে না, মানে লাস্টের লিকুইড খাবার, তাও ধরো তোমার যদি 100 গ্রাম জুস হয়, ওই জুসটাও সারাদিনে খেতে পাচ্ছে না। আচ্ছা, ভিটামিন, প্রোটিন, ডাক্তারের যত রকমের টেস্ট সব করণীয়, কমপ্লিটলি বন্ধ, কিছু নেই। রিপোর্ট পুরো মানে রিপোর্ট টোটালি জিরো, মানে রিপোর্টে কোনো কিছু ধরাই পড়লো না। মেয়েটার গানের পুরো প্রপারই বন্ধ হয়ে গেল। খুব ভালো স্টুডেন্ট ছিল। যে মেয়েটা খেতে পাচ্ছে না, উঠতে পারছে না, সে স্কুল যেতে পারবে না, এটা কি পসিবল? ওর আস্তে আস্তে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল, মানে ওর গান বন্ধ হয়ে গেল, এডুকেশন পুরো বন্ধ হয়ে গেল। দেখো গান বন্ধ হয়ে গেলে, এডুকেশন বন্ধ হলো, সেটাও আমার কাছে ফ্যাক্ট নয়, মেয়েটা তো বেঁচে থাকতে হবে। লাস্টে এমন কন্ডিশন আমার কাছে যখন নিয়ে এসেছে, মেয়েটা বসে থাকতে পারছে না, স্টিল না এরকমভাবে পড়ে যাচ্ছে। বলছে এই কী অবস্থা, বলছো কিছু তো খেতেই পাচ্ছে না। বলছে ভিটামিন, প্রোটিন, বলছে ডাক্তার এভরিওয়ান মানে যত রকমের দেওয়া যায় দিচ্ছে, প্লাস যত রকমের টেস্ট হয় সব কমপ্লিট। শুধু যে ওরা কলকাতাতে করেছে তাও নয়, কারণ ঘটনাটি কলকাতার। আমার কাছে এসেছে কিভাবে বলছি, মানে আমারই একজন পরিচিত সোনারপুরে থাকে, তো সেখান থেকে খোঁজ পেয়েছি মেয়েটির বাড়ি হচ্ছে গড়িয়া, গড়িয়া থেকে আমার কাছে এসছে। তো আমি তখন বলছি তোমরা তো রীতিমতো একদম মানে মেয়েটাকে মেরেই ফেলেছো বলতে গেলে। দেখো একটা মেডিসিন যদি ঠিক না হয় তো তার রেসপন্স করবে, যদি ভুল মেডিসিন নেয় তাহলে কী হবে, সাইড এফেক্ট অনিবার্য। তো মেয়েটির ক্ষেত্রেও সেটাই হতে শুরু করে দিয়েছে। এইবার সবথেকে বাজে ব্যাপার কি হয়েছে, মেয়েটা না রাতের মধ্যে না হঠাৎ করে চিৎকার করে উঠছে, হঠাৎ করেই মানে এই প্রবলেমটা শুরু হয়েছে। এই যে বললাম খাওয়াটা বন্ধ হয়েছে, গন্ধ পাওয়া শুরু করলো, এটা হলো খাওয়া বন্ধ। মানে ফার্স্ট কি হলো, ফার্স্ট ওর গলা, সেকেন্ড ওর খাওয়া বন্ধ হলো, থার্ড ওর যখন খাওয়া বন্ধ কমতে শুরু করছে, স্টেপ বাই স্টেপ বাড়তে শুরু করছে, ঠিক তারপর থেকে যেটা শুরু হয়েছে ওর ভয়ের আর রাতে আচমকা চিৎকার করে উঠে যাওয়া। রাতে আর ঘুমাচ্ছে না, বলছে যেন ওই দরজার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, খাটটা মনে হচ্ছে অথচ কিছুই নড়ছে না, কেউ কিছু দেখতেও পাচ্ছে না, বলছে না খাট নড়ছে, আমি থাকতে পারছি না, চিৎকার চেঁচামেচি করছে। আর যখন করছে না আতঙ্কের চোটে না চোখটা না তখন মানে হচ্ছে বাইরে ঠিকরে বেরিয়ে চলে আসবে, মানে দেবে বিভৎস। যদি কেউ ভয় পায় না তার ফেস কিন্তু বলে দেয়, বলে ও এত ভয় পেয়ে যাচ্ছে, ওকে দেখে আমরা ভয় পেয়ে যাচ্ছি।
রীতিমতো গোঙাচ্ছে, হাত টাতগুলো না এরকম করে বেঁকে যাচ্ছে ওর। ওকে কেউ মানে এটা ওর বাবা মা বলছে? ওর বাবা মা বলছে। মেয়েটা বলার কন্ডিশনে নেই, হুম 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 মেয়েটা বসে থাকতে পারছে না ঠিকঠাকভাবে, মেয়েটা পাশে বসা। হুম। বাবা মা বলছে যে এই কন্ডিশন চলছে। মানে ও যখন মানে চিৎকার করছে ভয়ে, এবার তার ওর থার্ড সিমটমে ওর কিন্তু ওই হাত পাতগুলো বেঁকে যাচ্ছে, ও কথা বলতে পারছে না। আর অদ্ভুতভাবে এত শক্তি চলে আসছে, এতটা একটা খাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া কমে গেছে, শক্তি এতটাই চলে এসছে, আর যেন ওর ভয়েস পাল্টে যাচ্ছে। মানে ও ধরো একটা মানে ঠিকঠাক দুর্বল হয়, তখন ওর ভয়েস ক্লিয়ার, মানে পাওয়ারফুল। মানে একটা মানুষ যখন সুস্থ স্বাভাবিক সতেজ ব্যক্তি কথা বলছে, তার ভয়েসের মধ্যে একটা পাওয়ার থাকে, এনার্জি লেভেলটা অনেকটা হাই থাকে। ওর যে মেয়ে ঠিকঠাক কথা বলতে পারছে না, সেই মেয়ে তখন এনার্জি হাই, তখন ওর কথা বলা মানে ওকে তখন 2-3টে মানুষ বাড়ির যে 3-4 জন রয়েছে তাকে চেপে ধরে রাখতে পারছে না, এতটা পাওয়ার চলে আসছে ওর মধ্যে। বাট আচ্ছা। কিভাবে আসছে, এটা শুরু হলো মোটামুটি আমার কাছে আসার 7-8 মাস আগে। মানে পার্ট বাই পার্ট 2-3 মাস যাচ্ছে, 2-3 মাস পর পর এক একটা করে সিমটম ওর মধ্যে অ্যাড হচ্ছে। মানে কি একটা ছেড়ে একটাই চলে যাচ্ছে তা কিন্তু নয়, আগেরগুলো তো রয়েছেই, তার সাথে পরে সাথে এইগুলো অ্যাড হচ্ছে। হুম। আর ওর বাবা মা তো অদ্ভুতভাবে ভয় পেয়ে যাচ্ছে যে প্রথমে ছিল গলায় পেন, ওটা তো কমলোই না বরং বাড়ছে, তার সঙ্গে খাওয়া বন্ধ হয়ে গেছে, গন্ধ পাচ্ছে, তারপরে খিচ বা এই চিৎকার চেঁচামেচি বা এই ভয় আতঙ্কটা ওর মধ্যে দেখা দিয়েছে। এটা 2-3 মাস চলার পরে অদ্ভুতভাবে আরও একটা প্রবলেম দেখা দিতে শুরু করলো। বলছে আমার গা হাত পায়ে অত্যধিক পেন হচ্ছে, বিশেষত মেয়েদের দেবে লোয়ার পোর্শনটা পেন হওয়াটা ভালো না, ওর লোয়ার পোর্শনটাতে না পেন স্টার্ট হলো। লোয়ার পোর্শন মানে আমাদের যে পেটের নিচটা, মানে যেটাকে আমরা তলপেট বলি বাংলাতে, ওই পোর্শনটা পেন হয়। এবং পেনটা যখন হয় না, ওই অদ্ভুতভাবে সারা গায়ে মনে হয় যেন কি কেউ যেন ওকে পিটিয়েছে, পেটালে দেখবে যেরকম ব্যথা করে না গায়ে, বলছে যেন ওকে কেউ পিটিয়েছে, বাট বিভৎস পেন তাও না, বাট একটা অদ্ভুত প্লাস উইকনেস, এইটা আসতে শুরু করলো। এবার যবে থেকে এইটা আসতে শুরু করলো না, এটা আসার প্রায় 15-16 দিন পর থেকে মেয়েটার চেহারা অদ্ভুতভাবে ভাঙতে শুরু করেছে, আর 4-5 মাসের মধ্যে মেয়েটার চেহারা ওরকম হয়ে গেছে। আচ্ছা। তো এই টোটাল প্রসেসটা চলছে প্রায় 1.5 বছর ধরে। ঠিক সেই মোমেন্টে আমার কাছে এসেছে। তোর মা বলার পরে মেয়েটাকে আমি আমার পাশের চেয়ারটাতে বসাই, তুমি এখানটাতে বসো। মেয়েটা না অদ্ভুতভাবে যখন ওকে ছুতে গেছি না, হয় না একটা টাচ, ওরকম করে টেনে নিল, বলে না না আপনি না ছোবেন না, আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে। মেয়েটা বলছে? মেয়েটাই ওইটুকু মানে ছোটো মেয়ে, আমি যখন ওকে দেখবো বলে ছুতে গেছি, ওর সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে। এবার দেখো ভালো করে বুঝবে, অ্যাজ এ আমি তান্ত্রিক, তো আমার কাছে কেউ এসেছে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, টাচের একটা ব্যাপার আছে। আমি যখন ওকে ছুতে দেখলাম ওর চোখটোকগুলো না সেকেন্ডের মধ্যে পাল্টে গেছে। আমি না কিছুক্ষণ মুভমেন্টটা দেখলাম, আমি বুঝলাম। তো আমি বললাম 2টো প্রশ্নের শুধু আমার উত্তর দেবে। বলছে কি তোমার কি এই প্রবলেমটা ম্যাক্সিমাম 2:30 থেকে 3টের মধ্যে হয়, মানে পেনটা স্টার্ট হয় তলপেটে? বলছে হ্যাঁ, তলপেটে মনে হয় যেন কেউ হাত, মানে যেটা হয় না প্রেশার দিয়ে চাপা বা একটা প্রেশার ক্রিয়েট করা, এই ফিলিংসটা আসছে। তো দেখো স্বাভাবিক একটা ব্যাপার, একটা অল্প বয়সী মেয়ে, শারীরিক সম্বন্ধ কি হয় বুঝবে না, তো আমাদের তো ফিলিংস ব্যাপারটা আছে, আমরা বুঝি জানি যে কি হতে পারে। তখন বললাম যে এই যে পেনটা 20 মিনিট 25 মিনিট 30 মিনিট এই ফিলিংসটা কি তোমার হয়? বলছে আধ ঘন্টা 45 মিনিট এরকম হয়, আমি চাইলেও না নড়তে পারি না, যেন মনে হয় কি আমাকে মানে চেপে ধরে বসে রাখা না, আমাকে কেউ চেপে ধরে রেখেছে, আমি নড়তে চাইছি বাট আমি নড়তে পারি না সেই মুহূর্তে। এবং এটা ওর বাবা মাকেও বলেছে, বাট ওর বাবা মা ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি, যে এটা হতে পারে না। ওর আদার্স যে প্রবলেম সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দিয়েছে। তবে বলছে তুমি কবে থেকে বুঝছো এটা? বলছে মোটামুটি ধরে নাও আমি 8-9 মাস ধরে বুঝছি। বলছি তাহলে তুমি তোমাকে ছুতে দিলে না কেন? মানে আমাকে এখানে নিয়ে এসে তো আমার ভালো লাগছে না, মানে ও যে আমার চেম্বারে এসেছে, মানে আমি যেখানে কাজ করি সেখানে এসেছে, ওর ভালো লাগছে না, ওর অস্বস্তি হচ্ছে, আর থেকে থেকে বলছে আমি বাড়ি যাবো, ওর থাকতে চাইছে না। তো যাই হোক আমি আর তখন কিছু বললাম না, ওকে বললাম তুমি বাইরে বসো। তখন ওর মা ওকে বাইরে রেখে এসছে, ভেতরে এসে আমি বলছি তোমরা কী করেছো, মেয়েটাকে তো মেরে ফেলেছো, এতদিন কী করেছো? বলছে কেন দিদি কী হয়েছে? খারাপ লাগবে, আমাদের যত ক্ষতি করা বা ডিস্টার্ব করা বা সমস্যা করা আমাদের খুব কাছের মানুষেরা করে। আমি বললাম আপনার মেয়ের কি কোনো জামা চুরি গেছিলো এর মধ্যে? বলছে কতদিন আগে? বলছে ধরে নাও 1-1.5 বছর আগেই, মানে এই যে ঘটনার সিমটম চালু হয়েছে তার ঠিক আগে। বলছে না জামা কোনো চুরি যায়নি, যেটা হয় না আমাদের মেয়েদের আন্ডার গার্মেন্টস হয় সেটাকে ধুয়ে ওর মা ছাদে মেলে দিয়েছিল।
এবার ছাদে মেলাতে কি হয়েছে, আদার্সগুলো রয়েছে, তার মধ্যে থেকে একটা মিসিং গেছে, আন্ডারগার্মেন্টস। আন্ডারগার্মেন্টস। ওকে। এবার মেয়েটির মা স্বাভাবিকভাবে কী ভেবেছে যে অনেক সময় হয় না হাওয়াতে উড়ে গেছে বা কিছু একটা প্রবলেম হয়েছে, ওর মা নক আউট করেনি। আমি বললাম ঠিক তার 3-4 মাস বাদে আবার কিছু চুরি গেছে? বলছি যে না। আমি যে খুব ভালো করে ভাবো। বলে না তো দিদি। আমি বলছি ডেফিনেটলি হয়েছে, তবে খুব ঠান্ডা মাথায় ভাবো। তখন অনেক ভেবেচিন্তে বললো যে ও যে স্কুলে যায়, যে জুতোটা পরে, মানে যেটাকে আমরা বলি শু, জুতোটা ছেঁড়া পেয়েছিল, যেন মনে হয় কেউ কেটে নিয়ে গেছে বা ছিঁড়ে গেছে। তো বলছে কী করেছো সেটা? বলছে কি আমি ফেলে দিয়েছি। যে ফেলে দিয়েছো, দেখলেও না কি হয়েছে? মানে বেসিক্যালি কি হয়েছে, যে কাজ করেছে সে ওর জামা, সুতো, চুল সব কালেক্ট করেছে, করেই কাজটা করেছে রীতিমতো। এইটাতে মানে জিন চালান বোঝো, সেই ধরনের চালান ক্রিয়া করেছে। কি করেছে এবার, কিভাবে করেছে, বা আদৌ জিন চালান করেছে না কি করেছে, ওর মাকে তো আমি বিশ্বাস করাতে পারবো না। তখন আমি বললাম দেখো, আমি যদি একটা কথা তোমাকে বলে দিই তুমি তো মানবে না। তোমার মেয়ে যে প্রবলেমটা স্টার্ট হয়েছে, তোমার মেয়ে খুব ভালো গান করতে বলেছ, এবং এই গান বা ওর এডুকেশন সিস্টেমের জন্য ওর আশেপাশে কিন্তু খুব সুনাম হয়ে গেছিলো। বলছে হ্যাঁ, আমার মেয়েকে সবাই এক ডাকে চিনতে শুরু করেছিল। এবং আমি তখন বললাম তোমাদের ফ্যামিলির মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যার ছেলে মেয়ে খুব একটা এডুকেশনের দিক থেকে এবং আদার্স দিক থেকে সুবিধাজনক নয়? তখন বলছে যে দিদি একদম পারফেক্ট কথা বলেছ। আমার যে যাই রয়েছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তার মেয়ে একদমই পড়াশুনোই ভালো না। ছেলেটি একদম উচ্ছন্নে চলে গেছে, পড়াশোনা প্রায় সেই মানে যে বকে, মানে দেখবে পাড়ার মোড়ে কিছু কিছু ছেলেরা আড্ডাবাজ হয়ে যায়, বকাটে টাইপসের হয়ে যায়, অনেকটা সেই ক্যাটাগরির হয়ে গেছে। তো অদ্ভুতভাবে আমার মেয়ের প্রবলেমের ঠিক 2-3 মাস পরের থেকে ওদের মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে, ওরা বেটার। আর আমার মেয়ের আজকে এডুকেশন থেকে শুরু সব বন্ধ। তখন আমি বললাম একদম পরিষ্কার কথা, প্রথম কথা হচ্ছে আপনার মেয়েকে ক্ষতি করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে জিন চালান করা হয়েছে। এই জিন চালান করা হয়েছে একটাই কারণে, যাতে এডুকেশন সিস্টেমটা প্রপারই নষ্ট হয়ে যায়, গান মানে সুনামটা নষ্ট হয়ে যায়। মানে এই যে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে না, এই ভদ্রলোক এবং এই ভদ্রমহিলা ভিখারি ধরে নাও, মানে এই ভদ্রলোক বড় ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না, এবং এই মেয়েকে মানুষ করবার জন্য ওর বাবা মা মানে জলের মতো পয়সা নষ্ট করেছিল। বাট এই যে ওর মেয়েটা যখন ভালো একটা পজিশনে যেতে শুরু করেছিল, ঠিক তার আগে অবধি ওরা পুরো ফ্যামিলিটাকে টানতো, মানে কাকা, মানে নিজের ভাই, তারপর আদার্স যারা যারা রয়েছে সবাইকে মেনটেন করতো। এবার দেখো একটা খরচা বেড়ে গেলেই মানুষ কী করে, অন্য সাইডটাকে অফ করে দেয়, তো সেটা ওরা অফ করে দিয়েছিল। আর এখান থেকে মেইন প্রবলেমটা স্টার্ট হয়ে যায়। আচ্ছা। যদি মেয়েটির এডুকেশন নষ্ট হয়ে যায়, গান নষ্ট হয়ে যায়, বিছনায় পড়ে যায়, আমাকে দিচ্ছ না, তোমারও থাকলো না, কোনো প্রবলেম আছে? তো সেই কারণে মানুষ এতটা বিবেকহীন ওই মেয়েটার উপরে জিন চালান করে দিয়েছে। জিনটা কি করতো দেখো, আমাদের যখন কোনো সাধক কোনো কিছু চালান করে, তখন তার কিছু নির্দিষ্ট কাজ দিয়ে পাঠানো হয়, এই কাজগুলো তোমাকে করতে হবে। এবং জিন যখন আসতো, জিনদেরও কিন্তু একটা খাদ্য দরকার বা একটা মিলনের দরকার। আমাদের যেরকম বিভিন্ন ধরনের চাহিদা আছে, প্রয়োজন আছে, ওদেরও আছে। ওই মেয়েটির সাথে জিনটির শারীরিক সম্বন্ধ করত, আচ্ছা। যে কারণে মেয়েটির চেহারা বিভৎস পরিমাণে ভাঙতে শুরু করে। এবং মেয়েটি তো বাচ্চা, ও তো বুঝতে পারছে না ওর সাথে কী ঘটনা ঘটছে, বাড়ির লোকও বুঝতে পারছে না। আর এই কারণেই মেয়েটার লোয়ার অ্যাবডোমেনে এত পেন থাকতো, এত পেন হতো। মানে পেনটা যে খুব অস্বাভাবিক পেন তা নয়, একটা পেন ফিল হচ্ছে এবং সারা বডিতে মনে হচ্ছে একটা উইকনেস, যে উইকনেস ম্যাটারটা পুরো ওর বডিতে চলে এসছে। এবং প্রথমে কি হয়েছিল, প্রথমে নর্মাল ক্ষতি করেনি তা কিন্তু নয়। তো সেই সময় কি হলো, প্রথমে গলার প্রবলেমটা ক্রিয়েট হলো, তাতেও তার সন্তুষ্টি হয়নি, আবার কাজ করিয়েছে। কি করলো, ওর খাবারটাকে বন্ধ করলো, তাতেও পছন্দ হলো না। জিন, দেখো জিনের মধ্যে তো অনেক ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের হয়, তো তারা সেরকমভাবে আসলে পরে না গন্ধটা সে পাবে, যাকে অ্যাটাক করবে, যার বডিতে অ্যাটাক করবে সেই পাবে। যে কারণে মেয়েটা এই ধরনের বিচ্ছিরি গন্ধগুলো পাচ্ছিল, আদার্স কেউ পাচ্ছে না। ধরো ওকে কোনো শ্মশান থেকে বা কোনো জায়গা থেকে চালান করা হচ্ছে, তো সেই জায়গার ও শ্মশানের বা যে স্থান থেকে ওকে আসছে তার গন্ধটাও ফিল করতে পারবে। আচ্ছা। এর জন্য ওর গন্ধ পাওয়া স্টার্ট হলো, তারপরে খাওয়া বন্ধ হয়ে গেল,
মেয়েটিকে বাঁচানো সম্ভব? আর আমার কাছে যখন নিয়ে এসে মেয়েটাকে দেখে আমি পুরো তো যথারীতি মেয়েটাকে বললাম, দেখো আমি তোমার বাড়িতে যাব। মেয়েটির মাকে বললাম, ওরা রাজি হলো, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার আগে আমি ওদেরকে বলে দিয়েছিলাম তুমি বাড়িতে চলে যাবে, কারণ এই সব কাজ করতে গেলে সব থেকে বেশি পয়েন্ট হচ্ছে কি জানো, বাড়ির মধ্যে কিছু না কিছু রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মেয়েটির যে বিছনায় শোয় খাটের নিচে তোষক খুঁজতে বলেছিলাম। অদ্ভুতভাবে বিশ্বাস করবে না, সেই তোষক থেকে বেরিয়ে এসছে 3টে মাদুলি, যেটা কবজ বা মাদুলি হয় না, এবং সেটাকে খুলে তার মধ্যে আরবি ভাষায় কিছু জিনিস পাওয়া যায়। আচ্ছা। তার মধ্যে কাঠকয়লা যেরকম দেখতে হয়, একটা কাঠকয়লার টুকরো, ওটা যদিও বা কাঠকয়লা নয়, একটা মাটির দলা, বড়শি, আরও বেশ কয়েকটা জিনিস দেওয়া রয়েছে। ওরা চেয়েছিল মেয়েটা মানে অ্যাবনর্মাল হয়ে মারা যাক। আচ্ছা। টোটাল জিনের দ্বারা জিন চালান মাননকরা দুটো একসাথে কমপ্লিটলি করা রয়েছে। তো মেয়েটিকে রীতিমতো নিয়ে যাওয়া হয়। তারপর আমি বাড়িটাই যাই, বাড়িতে গিয়ে যেসব জায়গায় যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করতে হয়। করার পরে মেয়েকে আমি তারাপীঠ নিয়ে যাই। তো আমার কিছু প্রসেস আছে, মন্ত্র আমি ডেফিনেটলি বলবো না। তো সেই প্রসেসের মাধ্যমে কাজ করানো হয়, নরসিংহের হোম করা হয়। হোমের পরে নরসিংহ যখন হোম স্টার্ট হয়েছে, দেখো জিনরা কখনোই পজিটিভ এনার্জির সঙ্গে লড়তে পারে না, প্লাস পজিটিভ জায়গায় থাকতে পারে না। জিনদের মধ্যে কিছু কিছু জিন আছে আগুন যেমন সহ্য করতে পারে, কিন্তু আগুনের তাপ নিতে পারে না। যখন আমরা মেয়েটার উপর কাজ করা স্টার্ট করলাম, মেয়েটা রীতিমতো চিৎকার করছে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। তো যাই হোক, কাজ হয়, কমপ্লিট হওয়ার পরে মেয়েটি এখন সুস্থ। তো মানুষের মধ্যে এই যে ক্ষতি করা বা জিন চালান করা, এটা খুব বাজে একটা তন্ত্রের মধ্যে পড়ে। এবং আমার লাইফে যখন আমি কাজটা করি, আমার নিজের ওপরে কাজ করার সময় অ্যাটাক করেছে 2বার। আচ্ছা। মানে আমি নিজে অ্যাট্রাক্টেড হয়েছি যাতে আমি কাজটা করতে না পারি, এবং আমাকে রীতিমতো অ্যাটাক করা হয়েছে। শুধু নয়, আমাকে এমনভাবে অ্যাটাক করেছে, আমার এই বাঁ হাতের এই পোর্শনটাই লেগেছিল, কিছুটা অংশ কেটেও গেছিলো। মানে আমরা যখন এইসব কাজ করি না, তো সে এফেক্ট কিছুটা হলে আমাদেরকেও নিতে হয়। তুমি তো কর্মের ভাগও নিচ্ছ। কর্মের ভাগও নিচ্ছি, তো এই এফেক্টটা আমাকে নিতে হয়েছে। তো এটা আমার এতগুলো, মানে আমি অনেক কেস করি, তো এটা খুব ক্রিটিক্যাল একটা কেস আমি সলিউশন দিয়েছি, একদম রিসেন্ট কেস। এবং রিসেন্ট কেস। তুমি প্রথমেই আইডেন্টিফাই করেছিলে যে মেয়েটার উপর এরকম কিছু চালান করা হয়েছে? আমি প্রথমে ওরা যখন বলছিল আমি ভালোভাবে শুনলাম ওদের থেকে মেয়েটির সিমটম, কিন্তু মেয়েটি যখন ফার্স্ট টাইম ঢুকছে তখন তো আমি অলরেডি বুঝে গেছি যে কি হয়েছে, বাট তবুও আমাকে তো জানতে হবে ওর সিমটম কি। তো যখন আমি ওর মাকে বলেছি এবং জিনিসগুলো যখন পেয়েছে, কারণ আমি তো প্রথমে বাড়িতে যাইনি, আমি বলে দিয়েছি চেম্বার থেকে যে এখানে এখানে যাও, এই জিনিসগুলো পাবে। ওরা যখন পেয়েছে, ওরা তখন অবাক হয়ে গেছে যে এই জিনিসটা এলো কোথা থেকে। এবার দেখো, দূর থেকে তো কেউ এসে তোমার ঘরে রেখে যায়নি, তোমার এই জিনিসগুলো ছাড়া কেউ কাজ তো করতে পারেনি, তাহলে কি করে হলো? না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এই যে জিন চালানের যে কনসেপ্টটা, কারণ জিন আমাদের থেকেও একটা হায়ার লেভেল এন্টিটি, যেটা আমি শুনেছি। তো এই যে জিন চালানের ব্যাপারটা, এটা কতটা প্র্যাকটিক্যাল বা কতটা বাস্তবিক? সত্যি কি এমনটা হয়? যদি হয়, তুমি তো এই অকাল্ট ফিল্ডেই রয়েছো, আমাকে এটা বলো। আজ অবধি কেউ আমায় এটা বলেনি যে এই জিন চালান কিভাবে হয়। দেখো, এটা তন্ত্রের একটা খুব রহস্যময় কথা। জানি না আমি অন ক্যামেরাতে কতটা খুলে বলতে পারবো, কারণ দেখো ক্যামেরার সামনে তো সব নিজের বাউন্ডারিটা মেনটেন করেই তুমি বলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, কিছু কিছু এনার্জি আছে বা পাওয়ার আছে, শক্তি আছে, যেটাকে দেখানো সম্ভব নয়, বাট ফিল করানো সম্ভব। দেখো, তুমি বসে রয়েছো, আমার সাথে কথা বলছো, সামনাসামনি আসছি, তাই তুমি আমার কথা শব্দগুলো শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, জানতে পাচ্ছ, রাইট? বাট তুমি যখন কোনো ভিডিও কল করছো, ভিডিও কলে চ্যাট করছো, তার কথা তো শুনতে পাচ্ছ, তাকে দেখতেও পাচ্ছ, বাট সে কি তোমার সামনে আছে বাস্তবে? না। একটা মাধ্যমের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, তো সেটা তো বাস্তব। তো শব্দটা তো সে দেখালো 100 কিলোমিটার, 200 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূর থেকেও বলতে পারে ওয়ার্ডটা। তো ওই ওয়ার্ডটাই সেম তোমার কাছে রিপিটেড আসছে কি করে? মাধ্যমটা দিয়ে।
হুম তাহলে ওই ওয়ার্ডটাই তো কিছু একটা মাধ্যমকে ফলো আপ করে তোমার মোবাইল হয়ে হোক বা ফোন হয়ে হোক হুম তোমার সামনে আসছে, সাউন্ডটা তুমি শুনতে পাচ্ছ। হুম সাউন্ডটা কোথা থেকে আসছে? তোমার ফোনের স্পিকার থেকে। হুম যদি স্পিকারটা অফ হয়ে যায় শুনতে পাবে কি? না তাহলে এই যে মাধ্যমটা কি তুমি দেখতে পাচ্ছ? না বাট এটাও তো হতে পারতো যে তোমার ফোনে যে ওপরে ওয়ার্ডটা ইউজ করছে সেই ওয়ার্ডটা উল্টো হয়েও তো আসতে পারতো, হ্যাঁ না হয় সেই ওয়ার্ডটাই কেন আসছে? বা তুমি যেটা বলছো সেটা তো তারপর উল্টো হয়েও যেতে পারতো, হুম সেটা কি হচ্ছে? না, কারণ কিছু কিছু এনার্জি যেটা বাস্তবে আছে বা কিছু কিছু মাধ্যম যেটা বাস্তবে আছে বাট যেটা খালি চোখে দেখা যায় না বা খালি কানে শোনা যায় না বা সম্ভব নয়, বাট সেটা আছে। ব্যাকটেরিয়াও যেমন প্রচুর আছে যেটা দেখা যায় না শোনা যায় না কিন্তু আছে। তো তোমার যেটা ব্যাপার ছিল যে জিনটা কি আদৌ চালান হয়? ডেফিনেটলি হয়, ডেফিনেটলি জিন চালান হয়, জিন আছে। এবং জিনের মধ্যেও অনেকগুলো ভাগ আছে। যেমন আমরা ভগবানের সাধনা করি না, ভগবানের অনেকগুলো পার্ট আছে। কেউ কৃষ্ণ সাধনা করছে, কেউ কালীর করছে, কেউ মহাদেবের করছে, করছে তো। তো জিনদের মধ্যেও ভালো খারাপ, দেখো সব জিনই ওভারঅল খারাপ, কেউ পাওয়ারফুল, কেউ কম পাওয়ারফুল, কেউ মিডিয়াম। তো তার মধ্যে জিন সাধারণত নোংরাতেই বেশি থাকে, ফ্রেশ জায়গাতে কমই থাকে। তো জিনটা অ্যাজ এ ধরুন আমরা যেরকম প্রেত সাধনা করি না, পরি সাধনা করি না, তো জিনদেরকেও সাধনা করতে হয়। তো জিন সাধারণত ম্যাক্সিমামটাই মানে আমাদের যে সনাতনের যে চ্যাপ্টারে কমই আছে, সুলেমানি তন্ত্রের মধ্যে জিন সাধনাটা একটু বেশিই হয়, ঠিক আছে। এবং জিন যখন আসবে তুমি তার কিছু সিমটম অটোমেটিকলি বুঝতে পারবে। যে জিন সাধনা করছে বা যে জিন সাধক তার যদি আশেপাশে তুমি যাও রিয়েল বুঝতে পারবে যে হ্যাঁ কিছু একটা সমস্যা আছে। দেখবে তার বাথরুম কোনোদিনও পরিষ্কার তুমি পাবে না। তারপর যেটা হবে, জিন সাধনা করবে যারা, একটা নির্দিষ্ট টাইম থাকে। যেরকম আমরা পেট সাধনা করার পর পেটকে সাধন করতে পারি, জিনও চলে আসে। জিনকে দিয়ে যেমন ভালো কাজ করানো যায়, তবে খারাপ কাজের জন্যই কিন্তু জিনকে আমরা সাধারণত বেশি ইউজ করি। তো এই সাধনা করার জন্য কি করতে হয়? জিনকে কিছু খাদ্য দিতে হয়। আমি এই পার্টটাতেই আসছিলাম যে জিন সাধনার কথা তুমি বলছো, আমরা আজকে যাকে দিয়েই কোনো কাজ করাই না কেন তাকে কিছু তার বিনিময়ে কিছু দিতে হয়। তো ডেফিনেটলি এরকম একটা হায়ার এন্টিটিকে তোমরা বলছো তোমরা চালনা করছো বা তাদেরকে কাজে লাগিয়ে কারোর ভালো করছো বা খারাপ করছো, তাহলে সেক্ষেত্রে তো তারও কিছু না কিছু ডিমান্ড থাকবে। তাহলে সেই জায়গায় সে কি ভোগ চায়? দেখো, ভোগের টোটাল ডিটেলস আমি কখনোই বলবো না, কারণ আজকাল মানুষ তো সোশ্যাল মিডিয়া থেকে দেখে নিচ্ছে, দেখে নিয়ে না জেনে না বুঝে অ্যাপ্লাই করতে যাচ্ছে, তাতে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ হয়ে যাচ্ছে। কারণ এটা টোটালি গুরুমুখী বিদ্যা। এই প্রসেসটা তোমাকে জানতে হবে, জানার পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি শুনলাম দেখলাম, আমি হঠাৎ করে অ্যাপ্লাই করতে গেলাম, তাহলে কি হবে? কোনো বড়সড় বিপদ হয়ে যেতে পারে। এমনকি যে করছে সে যদি প্রকৃতভাবে সঠিক প্রসেস অ্যাপ্লাই না করতে পারে, সেই সাধকের সাধনা ক্ষেত্রে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। আচ্ছা, তো আমি কখনোই চাইবো না একজন এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে গিয়ে পুরোপুরি কোনো বিপদে পড়ে যায়। তো আমি যেটুকু না বললেন আমি সেটুকু বলছি। অনেক সময় এই সাধনাটা করতে গেলে মালসা লাগে একটা। দেখবে আমরা যেরকম প্রেত ভোগ দিই না, আমাদের কি হয়, আতপ চাল অনেক কিছু ব্যাপার থাকে। তো এদের কিছু কিছু সাধক মানে এটা যে করার জন্য কারণ ইউজ করে, ঠিক আছে। দেখবে এগুলো ম্যাক্সিমাম সাধনা করা হয় হয় কবরস্থানে, আদারওয়াইজ শ্মশান ক্ষেত্রে। গৃহস্থে জিন সাধনা কমই করা হয়। পরবর্তীতে আমি তাকে পেয়ে গেলাম বা কমপ্লিটলি হয়ে গেল, তখন আমি গৃহস্থে নিয়ে আসতে পারি। বাট যখন গৃহস্থরা ঢোকে, গৃহস্থের পরিবেশ পাল্টে দেয়। তো এই সাধনার সময় কিছু জিন সাধনার কিছু সিস্টেম আছে, তো সেগুলোকে লাগে। তো তার মধ্যে সবথেকে বড় পার্ট, দেখো সব ক্ষেত্রে কারণ লাগে এটা আমি বলবো না, সব ক্ষেত্রে কারণ লাগেও না। মরার মাংস দেখেছো? মরা মানুষের মাংস? আচ্ছা, তো অনেক ক্ষেত্রে জিন সাধনা করতে গেলে এটা যেমন লাগে, বা যদি মরা মানুষের মাংস না হয়, কোনো বানরের পচা মাংস কিন্তু ইউজ করা হয়। আচ্ছা, আরও দুটো তিনটে জিনিস আছে, মানে এগুলো মেইন খুব অ্যাট্রাক্টিভলি বা ওগুলো চলে আসে। কারণ কিছু কিছু জিন আসে যে রক্ত, পচা রক্তের গন্ধ খুব ভালোবাসে ওরা। এবার এই ক্ষেত্রে কিছু কিছু জিন অটোমেটিকলি তবে মেয়েদেরকে অ্যাটাক করে। কেন বলো তো? পচা রক্তের গন্ধ মেয়েদের গায়ে কখন থাকে? যখন তার মাসিক সময়টা যায় বা ঋতুচক্রের টাইমিংটা যায়। দেখবে অনেক মেয়েকে জিন অটোমেটিকলি অ্যাটাক করে, কারণ এই গন্ধটা ওদের খুব ভালো লাগে।
এটা তো ওরা খুব আকৃষ্ট হয়। তো এই সাধনার সময় এরকম ধরনের কোনো একটা বস্তু দিলে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করা যায়। কি বলেছি বুঝতে পেরেছো? তো এই জাতীয় মানে এটা কোনো পজিটিভ সাধনার মধ্যে পড়ে না, কিন্তু আমার ক্যালকুলেশন। এবার অনেকে আমার এখানে বলতেই পারে যে ভুল, মানে এর বাইরেও কিছু আছে, হতেই পারে, আছে নেই আমি তা বলছি না, বাট আমি তো প্রপারটা বলবো না। বাট এরকম যদি কোনো একটা বস্তু তার মধ্যে দেওয়া যায় জিন ভোগের মধ্যে, তো তোমার সাধনা সিদ্ধিলাভ তুমি করছোই। আদার্সগুলো আমি দেবো না, বলবো না, কারণ বললে পরে এক্ষুনি কে নেমে পড়বে ময়দানে, কোনো বিপদ ঘটবে, তো আমি অ্যাট্রাক্টেড হয়ে যাবো, আমাকে বলবে যে এই গল্প শুনে বা এর কথা শুনে আমি গিয়ে এই বিপদে পড়েছি। তো পুরোটা বলবো না। তো সেখানে বসতে হয়, পুরো ফাঁকা জায়গা লাগে, ওই যে সাধনার সময় কোনো লোকজন আশেপাশে থাকতে পারবে না, নির্জন জায়গা হতে হবে। কারণ ওই সাধনার ক্ষেত্রে ও যখন তোমার সামনে এসে বসবে, একটা কোনো পরিষ্কার সাদা চাদর বা কোনো আসন পেতে দিতে হয়, তার সামনে ভোগ দিতে হয়, আরও অনেক কিছু দিতে হয়, দিয়ে কোনো ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো যাবে না। অনেকেই বলবে যে ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো যায় না, কারণ ওই সময় যদি যে জায়গাটা পজিটিভ হয়ে যায়, কারণ ধূপকাঠি বা মোমবাতি জ্বালালে কি হয় না, জায়গাটার ঊর্জা চেঞ্জ হয়ে যায়। তো ওর জন্য ওই সাধনার ক্ষেত্রে কখনোই কিন্তু ধূপকাঠি বা মোমবাতি ইউজ করা যায় না। কিছু কিছু মানুষ আতরের ব্যবহার করে অ্যাট্রাক্ট করার জন্য। হ্যাঁ, আমি না এটা তোমায় জিজ্ঞেস করতে চাইছিলাম, কারণ তুমি বলছো এরা খুব মানে পরিত্যক্ত জায়গায় থাকে, কিন্তু আমিও শুনেছি যে এরা সুগন্ধিতে খুব অ্যাট্রাক্টেড হয়। কিছু কিছু ক্ষেত্রে, আমি কি বললাম, সব জিন সমান নয় কিন্তু। আচ্ছা। জিনেরও কিন্তু আমাদের যেরকম ভূতের মধ্যে ভাগ আছে না, জিনের মধ্যেও ভাগ আছে। তো সব জিনের কথা আমি কিন্তু বললাম না। কিছু কিছু জিন সাধনার ক্ষেত্রে আতর কিন্তু খুব মাস্ট লাগে, বা কিছু কিছু সাধনার ক্ষেত্রে কিন্তু ওই পোর্শনটা লাগে। তার জন্য আমি বললাম পুরো প্রসেসটা আমি বলবো না, ভেঙে ভেঙে বলছি। তো এই মাধ্যমে তোমার একটা নির্দিষ্ট মন্ত্র থাকবে, তুমি যখন ওটা পাঠ করবে, কারো 41 দিনের থাকে, কারো 21 দিনের থাকে, কারো 51 দিনের থাকে, এমন হয় 3 মাসেরও থাকে, ঠিক আছে? যত শর্ট টাইম তত এনার্জি লো ক্যাটাগরির, মানে জিন খারাপ। যত টাইমিং বেশি, জিন পাওয়ারফুল, এবং তাদেরকে আয়ত্তে আনাটাও খুব টাফ, তারা সহজে আয়ত্তে ধরা দিতে চায় না। তো সেই যখন লাস্টে যখন তোমার সাধনা সিদ্ধিলাভ হবে, দেখবে তুমি আসনটা নড়ছে, স্টিল নাও কেউ যেমন বসলে আসনে ভাঁজ পড়ে বা কাপড়ে ভাঁজ পড়ে, সেরকম ভাঁজ পড়বে, এবং স্টিল নাও তোমার সাথে কনস্ট্যান্ট কথা বলা স্টার্ট করে দেবে। প্রথমে জানতে চাইবে কেন ডাকছো, কী জন্য, কী বৃত্তান্ত। তারপরে তুমি আরও যদি ওর সঙ্গে ও কিছু সত্য দেবে, তোমায় কিছু সত্য দিতে হবে। যদি সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে ও তোমার বশ্যতা স্বীকার করলো, আর যদি তুমি সেটা করতে না পারো, ও তোমার ক্ষতি করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, একজন সাধক সে জিন চালনা করেছে, কোনো মানুষের ক্ষতি সাধনের ক্ষেত্রেই সেটা করেছে, ওকে, এরকম জায়গায় দাঁড়িয়ে জিন কি শুধুমাত্র সেই সাধকের আদেশ অনুসারেই কাজ করবে, নাকি সে তার নিজস্ব ফ্রি উইলকেও কাজে লাগাতে পারে? মানে এরকম হলো যে সে এক উদ্দেশ্য করে জিনকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য সাধন তো করলোই, তার বাইরে গিয়েও জিন সেই মানুষটার বা যার ক্ষতি করা হচ্ছে তার সাথে নিজের ফ্রি উইল অনুযায়ী আরও অনেক খারাপ কিছু করলো, এরকম কি হতে পারে? দেখো, যখন কোনো সাধক চালান ক্রিয়া করছে, ঠিক আছে, তো চালান ক্রিয়া করতে গেলে কার ওপরে চালান ক্রিয়া করছি? প্রথমে আমি বললাম তুমি অমুক জায়গায় চলে যাবে, তা তো হবে না। জিন চিনে তো বসে নেই তুমি কার কাছে আমাকে পাঠাতে চাইছো। তো জিন প্রথমে জানতে চাইবে তুমি আমাকে কার কাছে পাঠাচ্ছ, আমার কাজ কি, আমাকে কি করতে হবে। দেখো, ও যখন কাজটা করছে, ও দাস, যেরকম আমাদের কৃতদাস কাজ করে না, ঠিক অনেকটা ওই পর্যায়ে মানে থেকেই কাজ করে। তো ওর কি ঠেকা পড়েছে এক্সট্রা কাজ করার? ঠেকা পড়েছে কি? পড়েনি তো। তাহলে ওকে নির্দিষ্ট বলে দেওয়া হয় তুমি যাও এই এই কাজগুলো করো, করে চলে আসো। যদি এরকম স্ট্রাকশান দেওয়া হয়, তো জিন সেটুকুই করবে, তার বাইরে একটা কাজও করবে না। এবার যদি ওই কাজটা করতে গিয়ে ওখানেও কোনো বাধা পায় বা কোনো সমস্যা হয়, তখন ও সেই কাজটা করার জন্য যদি ওকে আরও কিছু করতে হয়, তখনও সেটা করবে অ্যাপ্লাই। আচ্ছা, মানে ধরো আমি বলে দিলাম তুই যা ওই মেয়েটা বা ছেলেটার উপরে তুই এই ক্রিয়াটা করে আয়, বা ওকে ডিস্টার্ব করাই, বা কী করবি না এইভাবে ডিস্টার্ব করবি। ও যখন ওই ডিস্টার্বটা করতে গেল, দেখলো কেউ বাধা দিচ্ছে বা কোনোভাবে বাধা প্রিয়ত, তখন অন্য কোনো রাস্তা ওখানে বসে এটাই ওর ঠিক করবে। কারণ ওর তো এসে কৈফিয়ত দিতে হবে তুই কেন করে এলি না। ওর মাথায় আছে আমার টার্গেট এটা, তার জন্য যদি ওকে রুট কখনো পাল্টাতে হয়, রুট পাল্টে নেবে। কিন্তু তার মানে এই নয় ও নিজের ইচ্ছা অনুযায়ী ওকে বলা হলো তুই গিয়ে ওকে ডিস্টার্ব করে, ও ডিস্টার্ব না করে অন্য কারোর কাছে গিয়েও কিছু করে চলে আসবে, এটা করবে না। ও যার কাছে পাঠানো, কারণ এই পাঠানোর সময় তো আমার
কিছু নির্দিষ্ট জিনিস ওকে দেখানো হচ্ছে। যেমন যার উপরে যাবে তার নাম লাগছে, তার বাবা মায়ের নাম লাগছে, তার হয় জামা কাপড়ের সুতো লাগছে, বা তার চুল লাগছে, নখ লাগছে, কিছু না কিছু তাকে দেওয়া হচ্ছে। ও তো ডাইরেক্ট গিয়ে তাকেই অ্যাটাক করবে, আর কাউকে তো করবে না। তুমি দেখবে যদি কখনো কোনো পরিবারের কোনো বাচ্চা বা কোনো মেয়ে, কোনো বউ বা কোনো কারোর উপরে অ্যাটাক করছে কোনো জিন, তো পরিবারের একজনের উপরে করছে কেন? তাহলে তো সবার উপরেই করতে পারতো। কারণ ওকে তো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ওকে তো মার্ক করে দেওয়া হয়েছে, তুমি অমুককে, অমুক নাম, অমুক জায়গায় থাকে, এই তার জিনিস, তুমি যাও। কারণ জিনদের ঘ্রাণ শক্তি প্রচণ্ড তুখর হয়, সেখানে চলে যাবে, গিয়ে ওর কর্মটুকু করবে, ও করে বেরিয়ে চলে আসবে। এইবার যদি কোনো পুরুষ হয়, কারণ কোনো মেয়ের ওপরে অ্যাটাক করেছে, অনেক সময় ওদের দৈহিক চাহিদা হয়, তো সেক্ষেত্রে তান্ত্রিক জানে ও এটা গিয়ে করতে পারে, বলে দেয় তোমার যদি কোনো প্রয়োজন ওখানে থাকে, তুমি যদি ইউজ করতে পারো, সেটা তান্ত্রিক জানিয়েই দেবে। আচ্ছা, নইলে ও এক্সট্রা কিছু করবে না। ধরো এই যে শারীরিক সম্বন্ধটা করেছে, যে কেসটার কথা একটু আগে তোমায় বললাম আমি, সাধক কি জানে না ও গিয়ে কী করছে? ওটা তো চালান কেস, অটোমেটিকলি ও যায়নি। জিন দুভাবে মানুষকে ধরে, একটা হচ্ছে চালানের মাধ্যমে, একটা হচ্ছে অটোমেটিকলি। তবে তোমার কিছু ভুল না থাকলে তোমার উপরে ও আসবে না। তো এই জিনিসটা আছে। তুমি তো এই ধরনের ফিল্ডে কাজ করছো, বা এই ধরনের প্রচুর মানুষ তোমার কাছে আসে, কখনো জিনকে দিয়ে এরকম ক্ষতি সাধন করার জন্য মানুষ এসছে? মিথ্যে কথা আমি তোমাকে বলবো না, কলিযুগ তো, যুগটাই ঠিক নয়। আজকাল তুমি কোনো বালতির মধ্যে বেশ কিছু কাঁকড়া ছেড়ে দেবে, দেখবে কাঁকড়া, একটা কাঁকড়াও বালতিটাকে ক্রস করতে পারছে না। কেন বলো তো? যে কাঁকড়াটা অর্ধেক উঠে গেছে, ঠিক তার নিচের কাঁকড়াটা তার একটা যে কোনো ঠ্যাং বা পা কামড়ে ধরে, ধরে ওকেও টানতে শুরু করে। ধরো সেখানেও পারলো না, ওকে নিয়ে উঠে যাচ্ছে, যে লাস্ট রয়েছে তাকে অন্য একটা কাঁকড়া ধরে বসবে। এবার কী হচ্ছে, ফার্স্ট যে রয়েছে তার তো একটা বডির লিমিটেশন আছে, সে তার বাইরে তো ধরতে ওয়েট ক্যারি করতে পারবে না। এবার যদি তার নিচে 3-4টে কাঁকড়া তাকে ধরে বসে থাকে চেনের মতো করে, তাহলে কী করে ওয়েটটা ক্যারি করবে? তখন ও পড়ে যাবে, আর ও পড়ে গেলে তার সঙ্গে সবাই কিন্তু পড়ে যাবে। তো এই যুগটাই এমন, কেউ কারো ভালো দেখতে পারে না, কিন্তু এটা ভাবে না এই যদি উঠে যায়, উঠে তো আমাদেরকেও বাঁচাতে পারে, ভাববে তো নাই। উল্টো ও বাবা আমার হচ্ছে না, ওর হচ্ছে, চলো। তখন কি হয়েছে, ডাইরেক্ট তো করতে পারছি না, আমাদের মতো তান্ত্রিকদের কাছে চলে আসে। অবশ্যই আমার কাছে এসেছে, মিথ্যা কথা বলবো না। তবে একটা পরিষ্কার কথা বলে দিই, আমি ক্ষতির কাজ আজ পর্যন্ত কোনোদিনও করিনি, আর কোনোদিন করবও না। কারণ আমি কে তোমার ওপরে মারণ ক্রিয়া বা চালান ক্রিয়া করার? আমি তোমাকে জন্ম দিয়েছি? আমি যখন তোমাকে জন্ম দিইনি, তোমার ক্ষতি করার ক্ষমতাটাও আমার নেই। আমি তোমার কোনো ভালো করেছি কিনা আমি সেটা দেখতে পারি, কিন্তু তোমার ক্ষতি করার অধিকার তো আমি দিইনি। কোনো প্রকৃত তান্ত্রিক বা কোনো সাধক জ্ঞান তো কারোর ক্ষতি সাধন করবে না। তাহলে যারা এই ধরনের কাজগুলো করে, কি সাধনা করে তারা? তোমাকে প্রথমে একটা কথা বললাম, এটা কি যুগ? কলিযুগ। তুমি যদি রাস্তায় 50 জন, আমি দেখো সব সাধককে বলছি না, আগেই বলে নিচ্ছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সব সাধক খারাপ নয়। কিন্তু তুমি যদি রাস্তাঘাটে বেরো বা কোনো সাধু সন্ত মেলা বা কোনো জায়গায় যাও যেখানে সাধুরা আর কি থাকেন, আখড়া আছে বা যাই হোক, তুমি দেখেছো কুম্ভ মেলা হয়েছে, বা আমাদের তারাপীঠ চলে যাও, বা তুমি কামাখ্যায় চলে যাও, বা বেনারস চলে যাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধুরা রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাধনা করা হয়। যারা প্রকৃত সাধু বা প্রকৃত সাধক, যারা সত্যি সত্যি সাধনা করছে, সাধনা কেন করা হয়? নিজের ঊর্জা লেভেলটাকে বা নিজের এনার্জিটাকে পজিটিভ করে মোক্ষের উদ্দেশ্যে রওনা দেওয়া। তা আমি যদি অন্যের ক্ষতি সাধন করি, আমার উদ্দেশ্য কি, আমার মোক্ষ কি? প্রকৃত সাধক তোমার যদি কোনো বিপদ দেখে তোমায় নক করবে, এটা তোমার প্রবলেম হচ্ছে, তুমি এটা করো, তুমি ভালো থাকবে, বা তোমার সামনে বিপদ আছে, বা তোমার এই জিনিসের জন্য এটা হচ্ছে, তুমি এটা করো, ভালো থাকবে। কিন্তু কখনোই তুমি সুস্থ স্বাভাবিক আছো, তোমার ক্ষতি করে দেবো, প্রকৃত কোনো সাধকের নয়। কোনো দিনও কোনো পুরাণ বা কোনো কিছুতে শুনেছো বা দেখেছো বা পড়েছো যে দেবতা তার ভক্তকে ক্ষতি করছে? তো যে মানুষটা তোমার কাছে বাঁচতে আসবে, তুমি তাকে মারার বুদ্ধি দিচ্ছ। আর যে মানুষটা কারোর মৃত্যু বা কারো বিপদ বা কারো ক্ষতি চাইছে, তো সেই মানুষটা কি আদৌ সৎ? না সেই মানুষটা সৎ,
আর যে সাধক এই কাজগুলো করছে না, সেই সাধক সৎ। এই যে অনেক সাধক দেখবে বুক ফুলিয়ে বলে ইউটিউব, ফেসবুক বা আদার্স, তুমি সোশ্যাল মিডিয়া যে অংশেই যাও না কেন, মারণ ক্রিয়া করে দেবো, এই ব্যাপার, এই করে দেবো, বান মেরে দেবো। এত সহজ। মানুষকে মেরে দেওয়ার জন্য যে পাওয়ারটা দরকার সবার পক্ষে কিন্তু নেই। আর যাদের কাছে আছে তারা বুক পিটিয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে বলবেও না। রাগ করো না, আমি খুব তিতভাবে বললাম কথাটা। না, কথাটা তো কারণ সত্যি। এই কাজটা তুমি কথাতেই আছে, কর্মফল পেছন ছাড়ে না। তুমি যখন কারো ক্ষতি করছো, তো তোমার পরিণতিও, যে করাচ্ছে তারও পরিণতি খুব ডেঞ্জারাস, আর যে সাধক করছে তারও পরিণতি মারাত্মক ডেঞ্জারাস। কারণ সেই সাধক কিন্তু সাধনা করছে না, কিছুটা পাওয়ার কালেক্ট করেছে, এবং সেটা হয়তো পজিটিভভাবে না, নেগেটিভভাবেই, এবং সে নেগেটিভ সাধনায় করে। কোনো পজিটিভ সাধনা যুক্ত সাধক এই কাজ করতে পারবে না বা নেগেটিভ কাজ করবে না। দেখো, ভালো মন্দ সবাইকেই জানতে হয়, আমাদেরকেও জানতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি খারাপ করতে বসে পড়বো। তাহলে আমি মানে উপর থেকে আশীর্বাদ কি পেলাম, পজিটিভ এনার্জি বা পজিটিভ ঊর্জার কি অংশ অধিকারী হলাম? পুরোটাই আমার মধ্যে নেগেটিভ তৈরি হয়ে গেল। আমার মধ্যে তাহলে ভালো নয়, শয়তানের বাস শুরু হয়ে গেল। যখনই আমি কারো ক্ষতি করছি, আমার মধ্যে পজিটিভ এনার্জি নয়, নেগেটিভ এনার্জি পাওয়ারফুল হচ্ছে, এটা কনফার্ম। তো এই সব সাধক সবসময় খারাপই হয়, এরা সাধক নয়, সাধক রূপে শয়তান। এক্স্যাক্টলি। কিছুদিন আগে তুমি আমার সাথে যখন কথা বলছিলে, তুমি আমাকে বলেছিলে যে একটা প্যারেন্টস তার বাচ্চা ছেলেকে নিয়ে তোমার কাছে এসেছিল। ঘটনাটা আমার মনে পড়লো, যেহেতু তুমি মারণ ক্রিয়া কথাটা বলছিলে। কি ঘটেছিল একটু ঘটনাটা বলো তো। দেখো, তোমাকে যে কথাটা আমি বলেছিলাম বা ঘটনাটা বলেছিলাম, কেসটা আমার কাছে খুব বেশি দিন আগে আসেনি, রিসেন্ট কেসই তোমাকে আমি বলছিলাম। তো বাচ্চাটিকে না নিয়ে ওর বাবা মাই প্রথমে এসেছে, ওরাও এসেছে আমার কাছে খবর পেয়েই। বাচ্চাটির আমার কাছে এসেছে, মানে ছেলেটির ক্লাস 6-এ পড়ে, ফুটবল খেলে, ফুটবল প্লেয়ার। তো ছেলেটি, বাবা মা যখন এলো তখন এসে বলছে যে আমার ছেলের শরীরটা ভালো না, একটু দেখুন। কিছু আমাকে বলেনি। মানে অনেকের মধ্যে হয় না যে বেশ কয়েক জায়গায় গিয়ে ঠকে গেছে, বেশ কয়েকবার গিয়ে বিপদে পড়ে গেছে, টাকা পয়সা নষ্ট করে ফেলেছে, আমাকে আর কিছু বলেনি। তারা কি আগে ডক্টরের কাছে গেছিল? ডক্টরের কাছে? সেটি 3বার এমআরআই হয়ে গেছে পায়ের। আচ্ছা। রিপোর্ট, নিটফল রেজাল্ট 0, কিচ্ছু ধরা পড়ছে না। লাস্টে ডাক্তার কি করছে, একবার এর কাছে পাঠাচ্ছে, একবার ওর কাছে পাঠাচ্ছে, মানে কোনো ডক্টরও ট্রিটমেন্টই দিতে পারছে না। তো এটা তুমি জিজ্ঞাসা করে বললাম। তো ওর বাবা মা এসে প্রথমে আমাকে কিছু বলেনি, বলছে দেখুন। তো ডেট অফ বার্থ টাইম দিল, আমি যথারীতি দেখলাম। তো ছকে কিন্তু আমি সত্যি কিছু পাইনি, দেখলাম খুব ভালো ছেলে। আমি বললাম ওর আর্ট শিল্পকলা বা খেলাধুলার প্রতি ভীষণ ন্যাক থাকবে, তবে পায়ের একটা কোনো সমস্যা দেখা দিতে পারে গুপ্ত শত্রুর দ্বারা, এটা কিন্তু দেখাচ্ছে। তারা চুপ করে রয়েছে, কিছু বলছে না। বলছে কি হতে পারে দিদি? বলছি দেখো, গুপ্ত শত্রু দ্বারা পায়ের যে কোনো প্রবলেম হতে পারে, বাট তোমরা তো ছেলেকে নিয়ে আসুন, আমি কী করে বুঝবো, কারণ ছক তো যাই হোক, বলো না আপনি একটু বলুন। তো আমি বললাম যে পায়ে কি কোনো সমস্যা হচ্ছে? মানে মেয়েদের মন তো একটু নরম হয়, আবেগপ্রবণ হয়। দেখি বউটা অলরেডি কান্না শুরু করে দিয়েছে। বলছে দিদি আমার ছেলে খুব সুস্থ স্বাভাবিক ছিল, স্কুল থেকে এসেছে, ক্লাস কমপ্লিট করে খেলতে গেছে মাঠে, খেলে আসার পরে পায়ে হয় না অনেক সময় খেললে পরে পায়ে পেন হয়, বা মনে হয় যেন কিছু একটা ধাক্কা লেগে গেছে। তো বলছে মা আমার পায়ে পেন হচ্ছে। তা আমি যত ঠিক আছে তোকে তাহলে মালিশ করে দিচ্ছি বা একটু করছি, তুই যেহেতু খেলে এসি হয়তো লেগে টেগে গেছে, তোর মা মালিশ করতে যাবে। তো বলতে বলতে ছেলেটা বসে পড়লো মানে বসেই পড়লো, আর উঠে দাঁড়াতে পারিনি আজও ছেলেটা। কি বলছো? যখন আমার কাছে এসছে তখন ওর মা বলছে আমার ছেলে আজও উঠে দাঁড়াতে পারেনি। একটা সুস্থ স্বাভাবিক ছেলে এলো, আমি না পুরো মুখের দিকে না তাকিয়ে রয়েছি। মানে বলছে হ্যাঁ। আমি বলছি তাহলে তোমার ছেলেকে নিয়ে আসুনি কেন? বলে দিদি ওকে আনার মতো পরিস্থিতি নেই। বলছি না হলে তো আমি বুঝতে পারবো না ওর কী প্রবলেম হয়েছে যে ও আজও ওঠেনি। কারণ দেখো ওর বাবা মা এসেছে, তো তখন বললো ঠিক আছে তাহলে আমরা গাড়ি করে নিয়ে আসবো। তার 4 দিন বা 5 দিনের মাথায় ওর বাবা মা নিয়ে এলো। ছেলেটাকে দেখে না আমার চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা।
এত সুন্দর দেখতে, আমি শুধু সেটা বলছি, মানে বাচ্চাটার এত সুন্দর দেখতে, দেখলেই তোমার মানে মায়া লাগবে। তো সেই বাচ্চাটার ওপরে মানুষ এত নিষ্ঠুর হয়, আমি হয়তো এই বাচ্চাটাকে না দেখলে আমার অভিজ্ঞতাই আসতো না। কি হয়েছে, বাচ্চাটা যখন এসছে, চেয়ারে বসানো, একটা পা ভাঁজ করো, একটা পা স্টিল নাও সোজা, যখন কেউ রড দিয়ে বেঁধে রেখেছে পাটা, ও পাশটাকে আর না মানে ওই যে বসে পড়েছে, তারপর থেকে আর ভাঁজ করতে পারিনি, কোনো দিন হাঁটু ভাঁজ করতে পারিনি ও আর। স্টিল নাও 8 মাস। প্যাথেটিক তো। প্যাথেটিক মানে এটা যে আমি জোকস বলছি বা মিথ্যা কথা বলছি, একদম না। যদি কোনো মানে মানুষের বিশ্বাস না হয়, বাচ্চাটাকে দেখার ইচ্ছা হয়, তো আমাকে কমেন্টে চাক, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাচ্চাটাকে গিয়ে দেখে আসতে পারে। এখন পরিস্থিতি অনেকটা নর্মাল, বাট আমি তখনকার কথা বলছি। তুমি মানে বলছো ছেলেটা হাঁটু 8 মাস ভাঁজ করতে পারেনি, অ্যান্ড ঘটনাটা শুরু হয়েছে অল অফ আ সাডেন, খেলে এসছে ছেলেটা। একদম সুস্থ স্বাভাবিক ছেলে, যার কোনো অপশান নেই। যদি ওর কোনো আদার্স কোনো প্রবলেম হতো তাহলে আগে থেকে সিমটম দেখা দিত, ওর কোনো প্রবলেম হতো। কিন্তু ছেলেটি খেলে এসেছে সন্ধ্যাবেলায়, মানে হয় না, মানে খেলে টেলে আস্তে আস্তে একটু বেলা একটু ঘোর ঘোর হয়ে গেছে, ঢুকেছে, বললাম আমার পেনটা, পায়ের যে আমাদের হাঁটুর নিচের পোর্শনটা যে মাসেলটা ফোলা থাকে, ঠিক ওই পোর্শনটাতে পেনটা স্টার্ট হয়ে যায়। ওই যে স্টার্ট হয়েছে, ওই যে ও বসে পড়েছে, ও আর কোনো দিন উঠে দাঁড়াতে পারিনি। তো প্রবলেমটা কি হচ্ছে, পার ভাঁজ হচ্ছে না। যদি ভাঁজ করাতে যাচ্ছে, এত অসহ্য পেন হচ্ছে, ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। তারপর আস্তে আস্তে পাটা এমন লক হয়ে গেল, প্রথমে এরকম পরে পায়ে যে পাতাটাকে মুভ করতে হতো, ওটাও লক হয়ে গেছে। এখন পায়ের আঙুলেও টাচ করলেও চিৎকার করছে। আমি যখন ওর পায়ের আঙুলটাতে হাত দিচ্ছি, বুড়ো আঙুল আর এই আঙুলগুলো, ও তখন চিৎকার করছে, হাত দিও না, হাত দিও না। বাচ্চাটা আমাকে কি বললো জানো, হাত দিও না তো, বলছে আমি বাজবো তো। আমার বুকটার মধ্যে না ধরাস করে উঠলো। আমি তখন বললাম কেন? বলছে দিদি আমি না স্বপ্ন দেখি আমার ফটোতে মালা দেওয়া, আমি স্বপ্ন দেখি আমাকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে, আমি স্বপ্ন দেখছি আমাকে চিতার উপরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওইটুকু বাচ্চা আমায় আমার বলছে। নিজের গায়ে কাটা দিচ্ছে। আমার না রীতিমতো চোখে তখন প্রায় জল আসার অবস্থা। তাহলে তার যে বাবা মা, তাদের কি অবস্থা? অ্যাজ আমি তো তাকে চিনি না, জানি না, আমার কাছে অ্যাজ এ ক্লায়েন্ট হয়ে এসেছে, আমার বুকটার মধ্যে না ধরাস করে উঠেছে, এরা কারা? সবচেয়ে বড় করে যারা এর ক্ষতি করেছে তাদের কথা বাদই দিলাম, তাদের হিংসা আছে, লোভ আছে, রাগ আছে, কিসের জন্য করেছে বাদ দাও, বাট এই সাধকগুলো কারা, যারা এই টাইপসের একটা ছোট্ট বাচ্চার ওপরে এই ধরনের তন্ত্রক্রিয়া করে? বাবা মা যে খুব বেশি মানে পয়সা আছে, নিদান না খুব খারাপ অবস্থা ছিল তারা, হ্যাঁ এখন বাচ্চাটার পেছনে খরচা করতে করতে মানে ভদ্রলোক কাজ পর্যন্ত, মানে ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানে এমন কিছু কি দেখেছিলে যেটা থেকে তোমার মনে হয়েছে তন্ত্রক্রিয়া করা হয়েছে? তন্ত্র মানে প্রপার তন্ত্র বলছি, আমি যাচ্ছি, সময় দাও, না দিলে তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে আমার প্রথম দিনের ঘটনা। আমার এতটা কান্না পেয়েছে, আমি তখন বললাম আমি, আমাদের কিছু প্রসেস আছে সব কিছু দেখার বা শোনার। তখন আমি বললাম আমি দেখে ফাইনাল, ওকে দেখে আমি বুঝতে পেরেছি ঘটনাটা টোটাল মারণ ক্রিয়া। দেখো মারণ, বান মারা বা আদার্স কিন্তু আলাদা জিনিস, কিন্তু মারণ বা মানে মারণ ক্রিয়া, এবং যদি প্রপার মারণ ক্রিয়াই হয়, তাকে ফিরিয়ে আনা সত্যিই খুব টাফ। আর আমি দেখলাম বাচ্চাটাকে, ও কষ্ট পাক বা ও মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও আসতে পারে, এমন কোনো ক্রিয়া করা হয়নি। ডাইরেক্ট করা হয়েছে ও মরবে, মরবে মানে ও মরবেই। আচ্ছা, কথাটা মানে বুঝলাম, প্রপার মারণ ক্রিয়া, এবং এইসব ক্রিয়া কিন্তু সচরাচর তান্ত্রিকরা পারে না। বাচ্চাটার আমি যখন দেখলাম তখন আমি বললাম ওর তো সবে একটা পা লক হয়েছে, তো পুরো বডি লক হয়ে যাবে। আর অদ্ভুতভাবে বাচ্চাটার সিমটম আরও ডেঞ্জারাস। একটা নির্দিষ্ট টাইমে এই যেরকম এই পাটাকেও ভাঁজ করতে পারছে, কিছু করতে পারছে, তো রাত যেই 8টা বাজে ওর পুরো বডি স্ট্রেট হয়ে যায়। ওই যে স্টেট হয়, ওই বডি আর ভাজে না, মানে আদার্স টাইমে বসতে তো পারে, হয়তো দাঁড়াতে পারলো না, কিন্তু বসতে তো পারছে। ও কিন্তু আর ওই যে শুয়ে পড়ছে, ও আর উঠে বসতেও পারবে না, পুরো বডি স্টিল মানে শক্ত হয়ে যায়, যেন কেউ রড দিয়ে পুরো বডিটাকে বেঁধে রেখে দিয়েছে। পার্টিকুলার রাত্রি 8টার সময়? রাত্রি 8টার সময়। আচ্ছা। আর ওটা ছাড়ছে ঠিক রাত 12টার সময়। এটা চলেছে 3 মাস। তারপর টাইম চেঞ্জ হলো। কি টাইম দেওয়া হলো? রাত 12টা, রাত 2টো, মানে 12টায় স্টার্ট হচ্ছে,
রাত 2টোতে খুলে যাচ্ছে, মানে ওই স্টিল না, ওই টাইমটাও শুয়ে থাকবে, কিচ্ছু ওকে কোনোভাবে মুভি করানো যাবে না, মানে না ওকে পাল্টানো যাবে, না ওকে ঘোরানো যাবে, না ওকে সোজা করানো, না ওকে বসানো যাবে, একদম পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে পুরো বডি। ওর বাবা মা কলকাতার বাইরে সব দেখিয়েছে, এমআরআই কলকাতাতেও হয়েছে, বাইরেও হয়েছে, সব জায়গায় এমআরআই হয়েছে, রিপোর্ট, মানে ডাক্তার পর্যন্ত হয়রান, মানে কোনো কিছু ধরা পড়ছে না, বলছে কিসের জন্য পাটা লক হয়ে রয়েছে কিছু বোঝা যাচ্ছে না। তো এইসব ঘটনা দেখার পরে আমার এতটা খারাপ লেগেছে, রীতিমতো আমি সেদিন স্পেশালি ওর জন্যই বসেছি, আমি কারো মানে আমি অন্য কোনো কাজ নিয়ে বসিনি, আমি জানতে চাইছি যে ঘটনাটা কী হয়েছে। যখন আমি ঘটনাটা জানতে পারছি না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। যে কাজ করেছে সে কতটা নিম্নতন্ত্রের তান্ত্রিক ভাবো। মানুষ যখন মারা যায়, দেখবে যারা মুসলিমরা কবর দেয়, মানে সুলেমানি মানে ইয়েতে যখন কবর হয়, তাদের উপরে একটা সাদা চাদর চড়ানো হয়, এটাকে কাফনের চাদর বলা হয়। এই চাদর কালেক্ট করা হয়েছে, বাচ্চাটির জামা কাপড়ের রীতিমতো কাপড়, জামা কাপড়ে 5-6টা জামা কাপড়, সুতো, এগুলো যে করেছে খুব দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে কালেক্ট করেছে। আচ্ছা, কালেক্ট করেছে। আমাদের যেরকম মানুষের দেখবে 2.5 হাতের কবর হয়, 2.5 হাতের, মানে হাত মেপে যারা কবর দেয় দেখবে, জিজ্ঞেস করবো, ওদের একটা সিস্টেম আছে। ওর ক্ষেত্রে 2.5টা বিঘেদ, এই যে বিঘেদ হয় না, 2.5 বিঘেদ মাপা হয়েছে, মেপে একটা ছোট্ট কবরস্থানের মধ্যেই কবর বানানো হয়েছে। বানিয়ে তার মধ্যে একটা পুতুল বানানো হয়েছে। দেখবে মারণ ক্রিয়ার দু ধরনের পুতুল ইউজ করা হয়, সব মারণ ক্রিয়ার ক্ষেত্রে হয় না, একটা ব্ল্যাক, তবে হোয়াইট পুতুল খুব কম লোক ক্রিয়া জানে। কলকাতা কেন, আমি ইন্ডিয়ার তান্ত্রিকদের আমি বলছি, ইন্ডিয়ার যত তান্ত্রিক আছে হোয়াইট কাপড় দিয়ে পুতুল বানিয়ে সেই পুতুলের ওপরে কাজ করার জ্ঞান খুব কম সাধক বা কম জানা তান্ত্রিকের মধ্যেই জ্ঞানটা আছে। তো ওই যে পুতুলটা সাদা কাপড় দিয়ে, মানে কাফনের কাপড় দিয়েই বানানো হয়েছিল, বানিয়ে তার মধ্যে কয়েকটা জিনিস দিয়ে সে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং সেই বাচ্চাটি পুরো কাপড় ইউজ করা হয়েছিল তাতে, এমনকি বাচ্চাটির চুল পর্যন্ত করে ওই কবরের মধ্যেই মানে পুতুলটাকে রেখে। দেখবে আমাদের সুলেমানি এক ধরনের প্রেক হয়, ঠিক আছে, সুলেমানি প্রেক বলে, ওই প্রেকের কিছু জিনিস কাজ করে জাগিয়ে ওই কবরের মধ্যে রেখে ওই পুতুলটার উপরে আরও কিছু ক্রিয়া আছে সেগুলো করে ওই অবস্থাতেই গেঁথে দেওয়া হয়। তারপরে যেরকমভাবে কবর দেওয়া হয় সেটি চাপিয়ে লকড। কার ক্ষমতা আছে এই ক্রিয়া থেকে বাঁচাও? এর সঙ্গে আরও কিছু জিনিস আছে, এটাকে প্রপার মরণ ক্রিয়া বলা হয়, এবং একটা মটকা ইউজ করা হয় যেটা ওর বাড়ির মধ্যে এসে ভেঙে দেওয়া যাওয়া হয়, এবং ওর অলরেডি শ্রাদ্ধের কাজ কমপ্লিট করে দেওয়া আছে। এই সিচুয়েশান দেখার পর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যে এই বাচ্চাটিকে আমি বাঁচাবো কী করে। এইসব সাধককে না ওই 5 মাথার মোড়ে জামা প্যান্ট খুলিয়ে মারা উচিত। আমি কি বললাম, যে করিয়েছে তার কথা ভুলে যাও, যে বাট করেছে, যে সাধক করেছে তাকে কি করবে তুমি বলো? তো এই ধরনের সাধক, তাহলে তুমি কি এদেরকে সাধক বলো? পিশাচেরও অধমেরা। সত্যি যদি এরকমভাবে একটা বাচ্চা ছেলের ওপর করা হয়, আমি বলবো এরা পিশাচেরও অধম, এদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। তাই এই যে তুমি বললে না যে সাধনা সাধনা সাধনা, তাই আমি বললাম এটা কলিযুগ, মানে এই যুগে কেউ না কেউ তো করছে, বুক চিতিয়ে বলছে, তাহলে এদের তুমি সাধক বলবে? আমি কারোর আর্গুমেন্টে যাচ্ছিলাম, যে কোনো প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর যথারীতি পুরো ঘটনাটা আমি জানাই। তো তার বাবা মা এতটাই গরিব, মানে এখন অবস্থান, আমি বলছি না যে আগে এরা গরিব ছিল, মানে ছেলেকে বাঁচানোর জন্য, আর এত সুন্দর দেখতে না, আমার নিজের চোখে জল এসে গেছে পুরো ঘটনাটা জানার পর। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো আমি যথারীতি বাচ্চাটার উপরে 2টো কাজ করি। প্রথম কাজে টোটাল ফেলিওর, আমি টোটাল ফেলিওর, আমি কোনো এক চিলতে রেজাল্ট দিতে পারিনি। মানে আমি যখন কাজ স্টার্ট করেছি, মানে আমার কাজ স্টার্ট করার আগে ফুল বডি লক করিয়ে দিয়েছে। আচ্ছা, মানে বাচ্চাটার যে আমি কাজ স্টার্ট করব, কাজ স্টার্ট করার আগেই বাচ্চাটার ফুল বডি লকড, মানে ওর যে টাইমটাতে হয় তার অনেক আগে লকড হয়ে গেছে ফুল বডি, আমি কাজই করাতে পারলাম না, টোটাল ফেল। পরের বারও টোটাল ফেল হয়ে যাবে। থার্ড বারে আমার মাথা কাজ করছে না, আমি কাজটা করব কি করে। ওর বাবা মাকে বললাম যে কী করবো, বলছে দিদি আমি অনেক জায়গায় গিয়ে দেখে নিয়েছি, আমার আর অপশান নেই, আমার বাচ্চা যদি না বাঁচে আমাকে মরে যেতে হবে,
আমি বাচ্চার জন্য আমি সব শেষ করে দিচ্ছি, কারণ আমার এই ফুটফুটে বাচ্চা, কারণ এই যে মেডিকেল ইস্যু না, আমি বুঝে গেছি, বাবা মাও রিয়েলাইজ করছে। কারণ দেখো মেডিকেল হলে কি হবে, ধরো ওর পায়ের কোনো নার্ভের প্রবলেম হয়েছে, ব্রেনের সমস্যা হয়েছে, ওটা তো অল টাইমের জন্য হয়ে যাবে রে বাবা, নির্দিষ্ট একটা টাইমের জন্য ওকে কোনো মন্দিরে নিয়ে যাওয়া যায় না। বাট বাচ্চাটা বলছে, তারপরে বাচ্চাটার মধ্যে আমরা যখন দুবার ফেলিওর হলাম, বাচ্চাটার মধ্যে না অদ্ভুতভাবে ভয়, আগেও ভয় পাচ্ছিল, তো ভয়ের পরিমাণ বেড়ে গেল, ভয় গ্রাস করে ফেলেছে। ও মনে হচ্ছে ওর পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, ওকে কেউ নিতে আসছে। এবার দেখো একটা বাচ্চা মানুষ তো, ওর মধ্যে ওই সব ভুলভাল স্বপ্ন দেখছে, ওর মধ্যে সব ত্রাস কাজ করছে। আর যে বাচ্চাটা সারাদিন খেলে ধুলে বেড়াতো, হঠাৎ করে তার সব বন্ধ হয়ে গেছে, খেলাধুলা বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, মানে ঘোরা বন্ধ, সব বন্ধ। তো যেহেতু সব বন্ধ হয়ে গেছে, ও মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে, ভয়টা না ওকে এখন চেপে ধরেছে, ওর মধ্যে একটা না মৃত্যু ভয়। তাহলে কি আমি মরেই যাব? হয়তো আশেপাশে কেউ কিছু বলেছে, এ বোধহয় মরে যাবে, বাঁচবে না, ও মেডিসিন কাজ করছে না বা কিছুতে রেজাল্ট হচ্ছে, ওর মধ্যে ওই আতঙ্কটা ঢুকে গেছে, খালি বলছে আমি মরে যাবো, আমাকে কেউ আছে। আবার কি হয়েছে, যখন ওরা অ্যাটাকটা করছে না, মাঝে মাঝে নিজের গলায় নিজেই পেঁপে ধরছে, বলে আমাকে বাঁচাতে পারবে কেউ, পারবে না, আমি মরবই, বলে নিজেই নিজের গলা চড়ে চেপে ধরছে। আর তখন এতটা শক্তি চলে আসছে না, ওর গলা থেকে কেউ হাত সরাতে পারছে না, টেনে ধরেই করতে হচ্ছে। তো একটা কবজ দেওয়া ছিল, বলছে কবজ খোল, এগুলো কি পড়েছিস, খোল, আমি থাকতে পারছি না, এগুলো থাকলে আমার কথা, মানে ওই যে টাইমটাতে ওর অস্বস্তি হচ্ছে, নিতে পারছে না, মানে ওই সময়টা তো আসছে, বুঝতে পারলাম, পাওয়ারটা ওর মধ্যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় হয়ে রয়েছে, কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু পুরো স্বাভাবিক হয়নি। আর আমি জানি না পুরোটা করতে পারবো না, এটাকে প্রপার মারণ ক্রিয়া বলেছে, কারণ মারণ ক্রিয়া সবসময় ফেরানো সম্ভব হয় না। আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি মারণ ক্রিয়া, কারণ কিছু কিছু মারণ ক্রিয়া ফেরানো সম্ভব নয়। তো আমি আমার দিক থেকে চেষ্টা করছি, বাদ বাকিরা মাই জানে। আমি জানি না, মানে এই ঘটনাটা বা আজকের এই পডকাস্টে আসার আগে তুমি এই বাচ্চা ছেলেটার একটা ভিডিও আমাকে দেখিয়েছিলে। ইনফ্যাক্ট আমি না জাস্ট এতটা স্টান্ট আর এতটা অবাক হয়েছি এটা ভেবে যে মানুষের মনুষ্যত্ব ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আজকে, যে এরকম ফুটফুটে একটা বাচ্চার সাথে এতটা নিচে নামতে পারে। মানে এরকম ক্ষতি হয়তো আমি কখনো আমার শত্রুর জন্যও চাইবো না। শত্রু মানে আমি চাইবো না যে আমার, আমি যাকে চিনিও না তারও যেন না হয় শত্রু। তো আমি চিনি, যেই পরিচিত। মানুষটা আমার জীবনে সব থেকে বড় ক্ষতি করেছে, আমি কখনো তার এরকম কন্ডিশন চাইবো না। মানে আমার এত কষ্ট হচ্ছিল না এই ভিডিওটা দেখে, তুমি যেটা আমায় দেখিয়েছো, হয়তো অডিয়েন্সের অনেকে বলবে যে তাহলে আমাদেরকেও দেখাও, বাট আমি চাই না, যেহেতু বাচ্চা একটা ছেলে। তার থেকে বড় কথা না, আমি সব থেকে বেশি খারাপ কোথায় লেগেছে না, এই যে তান্ত্রিক বা যে সাধক এই কাজটা করেছে, তার মেন্টালিটি কোথায়, তার মানসিকতা, তাহলে সে সাধক কি করে হলো বলো তো? আমি তো ভাবছি এই কিছু কিছু পার্টিকুলার সাধক বলো বা তান্ত্রিক বলো, এই জগৎ মানে এই তন্ত্র সাধনার জগৎটাতেই না নোংরামি ভরে গেছে, যেটাতে আমি আরও বেশি না, মানে আমার এতদিনের অভিজ্ঞতা, তুমি বলতে মানে অনেকেই ভাবে যে দিদি এত অল্প বয়স থেকে করছে, তো আমি খুব অল্প বয়স থেকে এই জগৎটার সাথে কানেক্টেড, মানে আমি অনেক কেস দেখেছি। আমার লাইফের সব থেকে প্যাথেটিক, এবং আমি যে কেসটাতে আমি এখনও নিজে কনফিউজড আছি, আমি কি মানে মারণ ক্রিয়া কিছু, দেখো এখন তার প্রকৃত সাধকরা মারণ ক্রিয়া জানে না, বাট এর ওপরে যে ক্রিয়াটা হয়েছে প্রপার মারণ ক্রিয়া, এবং এই ক্রিয়াটা করার সময় যদি কোনো মিস্টেক করতো না, সাধকই মারা যেত। মানে সেও করেছে অনেক রিস্ক নিয়ে, তো আমি ভাবলাম যে একটা বাচ্চাকে মারার জন্য সে এত রিস্ক নিয়ে নিল। কাজটা করেছে কারা, মানে করিয়েছে কারা? দেখো অন ক্যামেরায় বলাটা তো ঠিক না, দেখো এই ক্রিয়াটা করতে গেলে প্রপার জিনিসপত্র লাগে, আর জিনিসপত্র দূরের লোক এনে করেনি, খুব ক্লোজ কাছের লোকই করেছে, এর বাইরে বলবো না। কারণ ঘটনাটা এমন না, আশেপাশের সবাই যে যার ঘটনা, আশেপাশের সবাই বাচ্চাটার জন্য না মানে বলতে গেলে দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছে। আমি তো বাদই দাও, তার বাবা মা বাদই দাও, মানে যারা একটু মানবতাযুক্ত মানুষ, প্রত্যেকে বাচ্চাটার জন্য মানে প্রে করছে ঈশ্বরের কাছে যে যেন বাচ্চাটা ভালো ছিল। যেভাবে বাচ্চাটা চিৎকার করছিল আর কাঁদছিল, আমি ভাবছি যে যারা এই কাজটা করিয়েছে তাদের কান অবধি কি ওর কান্নার আওয়াজ পৌঁছচ্ছে না? কি করে বলবো বলো তো, যদি পৌঁছাতো তাহলে তো এই কাজটাই করতো না। আমার না গা জ্বলছে রীতিমতন। তোমার তো গা জ্বলছে, তাহলে তার বাবা মায়ের অবস্থা কি ভাবো।
যে বাচ্চাটা খেলাধুলায় এত ভালো ছিল, একটা জায়গা পেতে চলেছিল এবং খুব ভালো পজিশনে যাচ্ছিল, হিংসাটা ওখান থেকেই। হিংসাটা ওখান থেকে। কি করবে তুমি, তোমার হাতে কিছুই নেই। তো আমার মনে হয় কিছু কিছু তান্ত্রিক বা যারা বলে মারণ ক্রিয়া করবো, এই করবো, বান মারবো, হ্যান করবো, সেই সব তান্ত্রিকদেরকে আগে মারা উচিত। দেখো আমি সবাইকে বলছি না, সবাই খারাপ আমি একদমই বলছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। বাট এই জিনিসটা না বন্ধ হওয়া খুব দরকার। আমি বলছি না যে তন্ত্র মানুষের ভালোর জন্য, এরা কি করে খারাপটা তাতে ইউজ করছে, তাতে আমরা শুধু নিজেদেরকে কলুষিত করছি না, এই জগৎটাকে কলুষিত করছি, সাধুদেরকে কলুষিত করছি, তন্ত্রটাকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছি। তো এটা তো নোংরা নয়, কেন করছো? এই পডকাস্ট করার জন্য আমি আজ অবধি যেই তান্ত্রিকদের সাথেই কথা বলেছি, ইনক্লুডিং ইউ, তারা প্রত্যেকে বলেছে যে আমরা খারাপ কাজ করি না। তাহলে আমার মনের মধ্যে প্রশ্ন উঠেছে যে এই শুয়োরগুলোকে কোথায় পাওয়া যায়? আমার সবাই তো বলে খারাপ কাজ করি না, তাহলে এই মালগুলোকে কোথায় পাওয়া যায় যারা এই ধরনের কাজগুলো করছে? সত্যি আমি না নিজে নিজে মাঝে মাঝে কনফিউজড, কারণ কোনো সাধক টাকার জন্য তো এইসব কাজ করবে না। তাহলে কিছু মানুষ আছে যারা কিছু তন্ত্রপ্রভাব জানে, কিন্তু তারা দেখায় আমি সাধক, কিন্তু তারা সাধক না, আসলে শয়তান। কথাতেই তো আছে, বলাই তো আছে, কলিযুগে অরিজিনাল যারা সাধক হবে তাদেরকে কেউ সম্মান করবে না, যারা শয়তান হবে তারা সাধক রূপে বিরাজমান হবে। এবং সেটা হচ্ছে, এগুলো তো জলজন্ত উদাহরণ। আমাকে একটা কথা বলো দিদি, এই যে তন্ত্রে মারণ ক্রিয়াকে বলা হয় অতিমারক ক্রিয়া, এর পদ্ধতিটা কি? মন্ত্র ছাড়া বলো, আমি জানতে চাইছি, আমার জানার ইচ্ছা থেকে। আগে এই বাচ্চাটাকে মারণ ক্রিয়া করার প্রসেসটা বলেছি, এটা কিন্তু একটা মারণ ক্রিয়ার পন্থা। আচ্ছা আচ্ছা, কি কিভাবে মেরেছে আমি সেটা বলেছি, কিন্তু সব কিন্তু বলিনি, কিছু তো মিসিং করেছি, মন্ত্র বলিনি বা কিছু। তেমনি মারণ ক্রিয়া অনেক কিছু দ্বারা করা যায়। দেখবে হাঁড়ি, মানে মাটির হাঁড়ি বা মটকা যেটাকে বলি, বুঝতে পারছ? মটকা হতে পারে বা মাটির হাঁড়ি হতে পারে, লেবু, লবঙ্গ, ঠিক আছে, মারণ ক্রিয়ার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। এগুলো আমাদের অনেক সময় লাগে। অনেক সময় পুতুল তন্ত্রের মাধ্যমে কিন্তু মারণ ক্রিয়া করা হয়। আচ্ছা, অনেক সময় দেখবে অনেকে সুসাইড করে, সুসাইডের জিনিস কিন্তু লাগে, যেরকম কেউ গলায় দিচ্ছে সেটা, বা কেউ গায়ে গেছে, দেখবে গায়ে যখন আগুন দেয় না মানুষের, তাদের স্কিন দলা 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 হয়ে যায়, সেগুলো অনেক সময় লাগে। হ্যাঁ, কিছু বন্য প্রাণী আছে, সব ক্রিয়ার ক্ষেত্রে লাগে, এগুলো আমি বলছি না, যেগুলো ইনলিগাল, কিছু কিছু সাধক এগুলো দিয়েও কাজ করে, ঠিক আছে। তো মারণ ক্রিয়ার ক্ষেত্রে প্রথমে কয়েকটা জিনিস, যাকে তুমি দেখো হঠাৎ করে কাউকে বলে তো মারণ ক্রিয়া হয়ে যাবে না, বা তুমি একটা ফটো দিয়ে দিলে মারণ ক্রিয়া হয়ে যাবে, তাহলে তো ভাই এত খুন, মার্ডার বা এত টেররিস্ট থাকতো না, আমাদের ইন্ডিয়াকে উড়ানো যাবে, আদার্স কান্ট্রির কথাই বলছি। একজনের সুপারিশ দিয়ে দিত সকালবেলা কোনো তান্ত্রিক, ও ঠিক আছে রাতের বেলায় মেরে দেবে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, তাহলে এত কিছু ঝামেলা থাকতো? সব কিছুর একটা গণ্ডি আছে, একটা লেভেল আছে, একটা জায়গা আছে। তোমার যেরকম একটা গাড়ি 1 লিটার পেট্রোলে কতটা চলবে, বা 1 লিটার ডিজেলে কতটা চলবে, তার বাইরে কি চলতে পারবে? তাহলে ওরও তো একটা গণ্ডি আছে। তুমি একটা বাইক নিয়ে যেসব গলির মধ্যে ঢুকে যেতে পারবে, একটা টাটা সুমো নিয়ে ঢুকতে পারবে না, বা একটা BMW নিয়ে ঢুকতে পারবে, বা একটা ভচকো নিয়ে ঢুকে যেতে পারবে না। তো সব গাড়ির তো একটা লিমিটেশন আছে, একটা জায়গা আছে, একটা প্যাসেজ আছে না? তেমনি তন্ত্রের একটা ব্যাপার আছে, নির্দিষ্ট গ্রাউন্ড আছে, তার বাইরে তুমি নিতে পারবে না। আর মারণ ক্রিয়ার ক্ষেত্রে আমি কাকে মারতে চাইছি, তার প্রপার নাম গোত্র তো লাগবেই, তার মানে পরনের কোনো কিছু জিনিস, বস্ত্র যাই হোক না কেন লাগবে, বাট ধোয়া হলে চলে না। চুল লাগে, কারণ ধুয়ে ফেলে তোর বডির যে ঊর্জাটা তো নষ্ট হয়ে যায়, ইউজড লাগে। প্লাস চুল, মানে বডির যে কোনো একটা অংশের কিছু একটা অরিজিনাল জিনিস হলেই হলো। তো সেটা দিয়ে যদি পুতুল তন্ত্রের মধ্যে, তার মধ্যে সেগুলো দিয়ে প্রাণ প্রতিষ্ঠা, যেটা আমি একটু আগেই বললাম, করে কিছু প্রসেস আছে, সেগুলো দিয়ে কাজ করতে হয়। আবার ধরো তুমি লেবু দিয়ে করছো, তো সেটার সাথেও করে আলপিন আরও অনেক কিছু আছে, সেই সব জিনিস দিয়ে, ধরো যে মারা গেছে, প্রথমে বললাম সুসাইড, তাদের কিছু অংশ দিয়ে এবার চিতায় বসে বা শ্মশান ক্ষেত্রে বসে এই কাজগুলো হয়। মারণ ক্রিয়া করতে গেলে সবসময় নিস্তব্ধ পরিবেশ লাগে, মানে চিৎকার চেঁচামেচি শোরগোল এরিয়াতে হয় না। কিন্তু এই যে মটকা, একটু আগে মটকার কথা বললাম, মটকাতে কিছু নির্দিষ্ট জিনিস দিয়ে, সেই সব জিনিস দিয়ে কাজ করে। কিন্তু এই যে অতিমারণ ক্রিয়া যদি কেউ করে,
একটা সাধক, ধরো তোমার উপর আমি মারণ ক্রিয়া করছি, যদি কোনো কারণে তোমার গায়ে কোনো প্রোটেকশন আছে বা কিছু একটা ব্যাপার আছে বা কোনো মিস্টেক হয়ে গেছে বা যে কারণেই হোক না কেন, মারণ ক্রিয়াটা যদি তোমার গায়ে না লাগে, যে করাচ্ছে, মানে ধরো আমার কাছে, আমি যে একজন তান্ত্রিক, আমার কাছে কেউ সুপারিশ নিয়ে এসেছে তুমি আমাকে মেরে দাও, আমি বললাম আমার এই জিনিস লাগবে, তুমি আমাকে কালেক্ট করে দিয়েছো, আমি করলাম, বাট তোমার কোনো একটা কারণে তোমার গায়ে লাগলো না, ও দানাদান যে করিয়েছে তার কাছে যাবে রিটার্ন, তাকে যে করিয়েছে মেরে দেবে। আর যদি তাকেও না পারতে পারে, যে সাধক তাকে মেরে দেবে, ওকে। মারবেই। তাই প্রপার মারণ ক্রিয়া সব সাধক করতে চায় না, তাতে সাধকেরও কিন্তু লাইফ রিস্ক থাকে। আমি এই প্রশ্নটায় আসতামও যে মারণ ক্রিয়া বিফল হলে কি সাধকের মৃত্যুর চান্সেস থাকে? 100%। এবং যদি মারণ ক্রিয়া তুমি বিফল কেন, তুমি সফলও হও, হতে পারে আমি তোমার উপর মারণ ক্রিয়া করছি বা কারোর উপর আমি করছি, ভালো করে বুঝে নাও, আমি করে ফেলেছি, তুমি তো তাকে জন্ম দিলে, তুমি তাকে মেরে ফেললে, তার নির্দিষ্ট কিছু কর্ম বাকি ছিল, তার কিছু কাজ ছিল, তার মানে কি তুমি তাকে মারলে অ্যাজ এ মার্ডার। আমি কিন্তু তখন কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম, আমি কিন্তু মার্ডার করলাম, মানে তাকে মেরে ফেলাম একদম সাইলেন্ট মোডে, যার কোনো কোর্ট কাচারি হবে না, আদালত হবে না। কিন্তু ওই যে ওপরের আদালত থেকে কি তুমি মুক্তি পেয়েছো? ডেফিনেটলি না। তো কর্মফল তোমাকে এই জীবনেই দেখে যেতে হবে। কি হবে? হয়তো তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, তুমি পরিবারের সদস্যদের সবার মৃত্যু দেখছো, অপঘাতে মৃত্যু দেখছো, অ্যাক্সিডেন্ট দেখছো, কারণ তুমি তো ওকে অপঘাতে মারলে, তার তো মৃত্যুর কথা না, তোমার বংশ যেমন ধ্বংস হবে বা তুমি যেরকম ধ্বংস হয়ে যাবে, মানে তোমার প্যাথেটিক মৃত্যু অনিবার্য। প্লাস যে করিয়েছে সে হয়তো সামরিক মজা পাচ্ছে, তারও চরম দুর্গতি হতে বাধ্য, কারণ তুমি যা কর্ম করেছো এই জীবনেই তুমি দেখে যাবে। ধরো কোনো মানুষের ওপর এই মারণ ক্রিয়া হোক বা বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো হয় এগুলো করা হয়েছে, কোনো শত্রুই তার ওপর এই ক্রিয়াটা করেছে, ঠিক আছে? তো আমরা সাধারণ মানুষরা কি করি, যে যদি আমাদের শরীরে কোনো প্রবলেম হয় বা কোনো রকম ইস্যুস আমরা ফেস করি, তখন আমরা সরাসরি চলে যাই ডক্টরের কাছে, ঠিক আছে? কারণ অনেক দিন ধরে ডক্টরের কাছে যাই, তারপরেও যদি ঠিক না হয়, তখন যদি বাড়ির বড়রা কেউ গাইড করে যে না একটু ঝাড়ফুঁক করিয়ায়, দেখ হাওয়া বাতাস লেগেছে কিনা, বা দেখ এরকম কোনো জায়গায় যা, যদি ওষুধে না কমে তাহলে দেখ এরকম অনেক জড়িবুটিতেও কাজ হয় বা অনেক হার্বাল জিনিসপত্রেও কাজ হয়। তো এইটা মানুষ শুরুতেই আইডেন্টিফাই করবে কি করে? যেমন তোমার আজকে যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু মেয়েটাকে প্রথমে বহু ডাক্তার দেখানো হয়েছে, এই বাচ্চাটাকেও প্রথমে তুমি বললে 3বার এমআরআই করানো হয়েছে, বাট তারপরেও কিছু ধরা পড়েনি। তো যদি আর্লি স্টেজেও নিয়ে আসা হতো তাহলেও হয়তো তার রিকভারির চান্সেস অনেকটা বেড়ে যেত, ঠিক আছে? তো আমি ওটা জানতে চাইছি যে এরকম কি কোনো সিমটমস আছে যে এই ধরনের যে তন্ত্রের অন্ধকার ক্রিয়াগুলো রয়েছে করলে সেইগুলো দেখে মানুষ আইডেন্টিফাই করতে পারবে? ডেফিনেটলি আছে। প্রথম, যখন তোমার উপরে কেউ তন্ত্রক্রিয়া করছে না, প্রথম কথা তোমার ঘুমে ডিস্টার্ব হবে। আচ্ছা। যখনই তুমি ঘুমাবে না, ধরো তুমি পুজো আশ্রা করতো বা কিছু করছো, দেখবে কি ঘুমের মধ্যে না খুব নেগেটিভ নেগেটিভ জিনিস দেখতে শুরু করে দেবে, ভয় পাওয়া, কোনো একটা মনে হচ্ছে যেন হুট করে কিছু একটা না, বা হঠাৎ করে রাতের ঘুম ভেঙে যাওয়া, কেন ঘুম ভেঙেছে তুমি বুঝতে পারছো না, এরকম কিছু সিমটম হতে পারে। বা অনেক সময় ঘুমের মধ্যে খুব অদ্ভুত অদ্ভুত মানে স্বপ্ন দেখা, চোখের নিচে ব্ল্যাকিস্ট হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ করে না, মানে মুখের মধ্যে চোখের মধ্যে ব্ল্যাকিস্ট দেখবে, অনেকে বেশি না ঘুমালে চোখের তলায় কালি পড়ে যাওয়া, কিছু এরকম চঞ্চলতা চলে আসা, হঠাৎ করে কারোর কথা মানছে না, কারোর কথা শুনছে না, অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। অনেক সময় যদি বেশি মানে কোনো বড় সড়ো ক্রিয়া করে বসে বা বেশি অ্যাট্যাক্ট করে ফেলে, তখন নিজের মতো একা একা হঠাৎ করে ঘুমের ঘরে বকতে শুরু করে দেয়, কথা বলতে শুরু করে দেয়, একা একাই নিজের মতো বকে যাচ্ছে। অনেক সময় মনে হয় যেন ঘুম থেকে উঠে ফেলে আমাকে কেউ ধাক্কা মারলো, এরকম ফিলিংস হচ্ছে। তো প্রথমেই এই জাতীয় কোনো সিমটম হলে, বা নাকে অদ্ভুত অদ্ভুত গন্ধ আসছে, আশেপাশে কেউ পাচ্ছে না, এই জাতীয় প্রবলেম হচ্ছে, বা মনে হচ্ছে না উপর থেকে কিছু চলে গেল, সে একা বুঝতে পারছে, অন্য কেউ বুঝতে পারছে না, এই জাতীয় যদি সিমটম হয়, তো আমি বলবো কিছু কিছু প্রথমেই টোটকা আছে, সেগুলোকে অ্যাপ্লাই করা। কি করা? যেমন ধরো কর্পূর জলে স্নান করা, আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে হলুদ দিয়ে দেওয়া, নিজের মাথার উপর থেকে লেবু শুকনো লঙ্কা ঘুরিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া, ঘরের মধ্যে কর্পূর জল ছেটানো, কর্পূরের ধোয়া দেওয়া, শুকনো লঙ্কা পোড়ানো, শুকনো লঙ্কা ঘোরানো, সর্ষে দেওয়া, এগুলো টুকিটাকি যেগুলো তন্ত্র, যেটাকে টোটকা বলা হয়, এগুলো অ্যাপ্লাই করা। তাতেও যদি না হয়, আমি একটা খুব বড় রেমেডি দিয়ে যাচ্ছি, যদি এটাকে অ্যাপ্লাই করতে পারে খুব ভালো হবে, মানুষ অটোমেটিকলি তন্ত্রের প্রভাব থেকে অর্ধেক কেটে যাবে। দেবে কাঁচকলা কিনতে পাওয়া যায়, 5টা কাঁচকলা নেবে, বজরংবলীর মন্দিরের যে মানে বজরংবলীর যে সিঁদুর হয় না, অরেঞ্জ কালার, ছোলা সিঁদুর
হুম সিন্দুর যেটাকে বলা হয়, অরেঞ্জ কালারের হয় না, হুম 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 ওটা এনে ওই 5টা কলাতে স্পর্শ করবে। ওং হাং হনুমাতে নামা, এই মন্ত্রটা ওই কলা 5টা ছুঁয়ে মিনিমাম 108 বার পাঠ করবে। আচ্ছা যদি হনুমান মন্দিরে বসে করতে পারে তো খুবই ভালো, না পারলে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করবে। হুম করে নিজের বডির 7 বার ঘুরিয়ে, মাথার অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে হনুমানজির নাম করে কোনো হনুমানকে খাইয়ে দাও বা গরুকে খাইয়ে দাও। যদি গরুকে যদি ছোটোখাটো কোনো ব্যাপার হয় বা কিছু হয়, দানাদান কেটে বেরিয়ে যাবে, তার জন্য কোনো আচ্ছা। তান্ত্রিকের কাছে যেতে হবে না। যদি তারপরও সেম প্রবলেম হচ্ছে, মেডিসিন রেসপন্স করছে না বলে দেরি করা আমার পক্ষে একদমই ঠিক বলে মনে হয় না। আচ্ছা, তুমি যে একটা কথা বললে যে এই কলাটা নিজের মাথার ওপর থেকে মাথা না, পুরো বডির, মাথা পুরো থেকে বডি পা থেকে থেকে পা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেই হনুমানটা বা মানে বাদর বা গরুকে খাইয়ে দিতে, তাতে কি আমার এফেক্টটা সেই পশুগুলোর ওপর গিয়ে পড়বে? যদি হয় তাহলে আমি কখনোই বলবো না এই একদমই জিনিসটা না। করতে। কারণ গরু বা হনুমান খাবেই না। আচ্ছা, ওকে। সুখে ওই যে সুখে নিল না, তো গোমাতাকে আমরা কি বলি? হুম। নন্দী কার অবতার? মহাদেব। গোমাতা কার অবতার? কৃষ্ণের সঙ্গে কানেক্টেড আছে, হ্যাঁ কি না? হুম হুম সবাই তো সবার সঙ্গী। তো ডাইরেক্ট ভগবানের কাছে আমি নির্দেশ পাঠালাম যে আমার বিপদ হচ্ছে, আমার কোনো সমস্যা হচ্ছে, যদি নেগেটিভিটি থাকে তুমি সামলাও, আর যদি আচ্ছা। না থাকে দানাদান ওকে, না থাকলেও দানাদান খেয়ে নেবে, আর যদি থাকে ও শুকে ফেলে দেবে, ও খাবেই না, হারগিজ খাবে না। ওরা বুঝতে পারে। হ্যাঁ, ওই যে সুখে নিল মানে তোমার ইনফরমেশনও পৌঁছে দিল, এবার কি তুমি দানাদান জলে ফেলে দাও, কিচ্ছু হবে না। আচ্ছা না গোমাতার কিছু হবে, না বজরং বলির কিছু হবে, মানে হনুমানজির কিছু হবে, হনুমানেরও কিছু হবে না, কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমরা তো এতগুলো ক্রিয়া সম্পর্কে কথা বললাম, এই যে তন্ত্রের যে মারণ ক্রিয়া, উচ্চাটন ক্রিয়া, বিভিন্ন ধরনের যে এই নোংরা নিম্নমার্গের ক্রিয়াগুলো রয়েছে, এর থেকে তন্ত্রমতে মুক্তির কি উপায় আছে, মানে পদ্ধতি কি আছে? মানে কি, মানে কোনো মানুষের ওপর এই মারণ ক্রিয়া করা হয়েছে, ঠিক আছে, তন্ত্রের মতে বা পজিটিভ, তন্ত্রের যে পজিটিভ ভাইব্রেশন রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে কিভাবে তোমরা সেই মানুষটাকে দেখো, বাঁচাও? প্রথম কথা হচ্ছে নেগেটিভ ক্রিয়া করলে বাঁচার পদ্ধতি আমি অলরেডি বলে দিলাম। হুম সেটা লেবু হতে পারে, বা তুমি কর্পূর জল ছিটিয়ে করতে পারো। হুম একান্ত যদি তাতেও রেসপন্স না করে তুমি ওটা করে ট্রাই করে দেখে নিতে পারো। যদি তাতে না হয় তাহলে তোমাদেরকে প্রপার কোনো ভালো তান্ত্রিকের কাছে যাবে। আর এইখানে যেহেতু আজকে একটা শারীরিক সম্বন্ধের বিষয় ছিল, হুম তাই বলছি কোনো তান্ত্রিক, মানে আমার কাছে একটা, আমি অ্যাজ এ মেয়ে তান্ত্রিক হয়ে বলছি, আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট মেয়েরা এসে কেঁদে বলেছে, অনেক তান্ত্রিক বলে দেয় যখন তুমি কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছ, তো তারা বলে তোমাকে শারীরিক সম্বন্ধের মধ্যে দিয়ে তন্ত্রক্রিয়া করে তোমাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, এই কাজটা তোমাকে করতে হবে, তবেই তোমার এই কাজটা হবে, নাহলে হবে না। হুম ডাহা মিথ্যে কথা। যদি কোনো তান্ত্রিক, জানি আমাকে অনেক তান্ত্রিকের খুব বাজে লাগবে কথাটা শুনতে, গালাগালি আমাকে হয়তো দেবে, আমার তাতে কিচ্ছু আপত্তি নেই, কিন্তু এটা বাস্তব ঘটনা। কোনো তন্ত্রে কিন্তু এরকম কোনো উপাচার দেওয়া নেই। কোনো সাধারণ ব্যক্তি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, এরকম কোনো যদি প্রফেশনাল বা কোনোভাবে বলে, টোটাল ইগনোর করবে, ওখান থেকে বেরিয়ে আসবে, আদারওয়াইজ ডাইরেক্ট তাদের উপরে স্টেপ নেবে, কারণ এরা প্রকৃত তান্ত্রিক নয়। কোনো সৎ তান্ত্রিক এরকম কথা বলবেই না, আর কোনো সৎতান্ত্রিক কারো ক্ষতিই করবে না, সুতরাং টোটকা নেওয়ার দরকারই নেই। হুম কোনো সৎ ব্যক্তি বা সৎ তান্ত্রিক কারো ক্ষতিই তো করবে না, রেমেডি কোথা থেকে আসবে? কোনো মাতৃসাধক বা যারা বজরংবলীর পুজো করছে বা মহাদেবের পূজা করছে, যদি সৎ ব্যক্তি হয়, আমি সবার কথা বলছি না, হুম সবাই সৎ হতে পারে না, হুম তো সেই ব্যক্তি কখনোই কারো ক্ষতি চাইতে পারে না, তো তার তো রেমেডি নেই। আর অসৎ রেমেডি তো আমি তোমায় দিয়ে দিলাম। হুম দুটো ঘটনা আজকে শুনলাম, তো অন্যান্য দিন আমি শুনে বলি যে হ্যাঁ আমার ঘটনা খুব ভালো লেগেছে, কারণ আমি গল্পের আকারেই অনেক ঘটনা শুনে থাকি, কিন্তু আজকের দুটো ঘটনা না কোথাও আমায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সেকেন্ড যে ঘটনাটা শুনলাম, অনেস্টলি বলছি, বাচ্চাটার কান্নার আওয়াজ না আমার এখনও পর্যন্ত মাথায় হিট করছে। মানে যখন থেকে তুমি আমাকে ভিডিওটা দেখিয়েছো তারপর থেকে আমি প্রপার ফোকাস করতে পারছি না। মানে যে রিমেইনিং যে পার্টটা আমরা পডকাস্টে শ্যুট করলাম, তার মাঝখানে যে তুমি আমায় বাচ্চাটার ভিডিও দেখিয়েছো, তারপর থেকে অনেস্টলি বলছি আমি কোনোভাবে মনোযোগ দিতেই পারছি না। আমার কনস্ট্যান্ট মাথায় বাচ্চাটার মুখটা ভেসে উঠছে।
আমি জানি না মানুষ এতটা নিচে নামতে নামতে আর কত নিচে নামবে, আর কতটা নোংরা হয়ে যাবে, এরপর হয়তো পিশাচে পরিণত হবে, আর হয়তো পিশাচের সংস্পর্শে যেতে গেলে আমাদের আদার ডাইমেনশনাল কানেকশন লাগবে না, হয়তো আমাদের চারপাশেই পিশাচ শয়তানেরা ঘুরে বেড়াবে। ঘুরে কিন্তু বেড়াবে না, বেড়াচ্ছে। মাঝখানে কাটলাম, বেড়াচ্ছে। কারণ তোমার কি মনে হয় যে তোমার সামনে হেসে কথা বলছে সে তোমার সত্যিই ভালো চায়? এক্স্যাক্টলি। যদি সেটাই হতো তাহলে আমাদের অ্যাজ এ তান্ত্রিকদের কাছে এত ঘটনা আসতো না। হ্যাঁ, এত মানুষ তাদের এক একটা প্যাথেটিক, তোমাকে তো আজকে দুটো বললাম, তাহলে ভাবো আমি রোজ যে এত এত মানে আমার কাছে যে এত মানুষ আসছে, প্রত্যেকেই প্রবলেম নিয়ে আসে, তাহলে তাদের তো খুব দূরের লোক, যা যে মানে যে তাদেরকে চেনে না, যে তাদেরকে জানে না, তাদেরকে নিয়ে তাই প্রবলেমটা হচ্ছে না। তাহলে জানাশোনা মানুষই করছে, তাহলে আমার আশেপাশেই তো পিচাস ঘুরে বেড়াচ্ছে, মানুষরূপী, আত্মরূপী, বন্ধুরূপে, বা তোমার খুব শুভাকাঙ্ক্ষী রূপে, বা খুব ভালো কলিগ হিসাবে, বা খুব ভালো ব্যবসায়ী হিসাবে, বা খুব ভালো বন্ধু হিসাবে। মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষেরই উচিত ভীষণভাবে সংযত থাকা, আর নিজের পাশের ঘরের মানুষটাকেও অন্ধভাবে বিশ্বাস না করা। এক্স্যাক্টলি, অন্ধবিশ্বাস করা মানে অন্ধবিশ্বাস কেন, এখন বিশ্বাস, দেখো বিশ্বাস ছাড়া তো জীবনে চলতে পারবো না, ভরসা বিশ্বাস কাউকে না কাউকে করতে হবে, কিন্তু বিশ্বাস করার পরেও কোশ্চেন মার্কটা নিজের মধ্যে রাখাটা খুব দরকার। কারণ যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, সিচুয়েশন পাল্টাচ্ছে, যে কারণে আমি প্রত্যেকটা মানে বিষয়ে আমি সবসময় বলি, আমরা অ্যাজ এ তান্ত্রিকের কাছে যাই বা জ্যোতিষীর কাছে যাই বা কোনো সাধকের কাছে যাচ্ছি, যেখানেই যাচ্ছে এক্স্যাক্টরা যে কোনো প্রবলেম নিয়ে গিয়ে আগে নিজের প্রবলেমটা দয়া করে কেউ কিছু বলবেন না। কারণ আপনি তো জাস্ট মানে, কারণ স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, চোখে না দেখে না বুঝে কিছু কাজ করো না, নিজে থেকে যাচাই না করে। যাচাই করো, নিজেকে থেকে তো যাচাই করতে হবে। তা তুমি যেখানে যাচ্ছ আদৌ মানুষটা সঠিক না ফ্রড না ওনার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে সেটা জানো, জেনে তারপরে দেন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে না করবে। রাইট। আমি প্রত্যেককে এই কথাটা বলি, এভরিওয়ান, এমনকি যদি কখনো কেউ আমার কাছেও আসে, এসেই যেন আমার উপর অন্ধবিশ্বাস না করতে শুরু করে দেয়, জাজমেন্ট করুক, যদি মনে হয় যে হ্যাঁ মানুষটা ঠিক তবে ঠিক আছে। ওটাই বলছিলাম, মানে যেই দুটো কেস আজকে শুনলাম, এটা অনেকক্ষণ আমার মাথার মধ্যে থাকবে এই ঘটনা দুটো। তুমি আমাকে বলেছিলে, বাট আমি এত ডিটেলে জানতাম না জিনিসটা। আর যেহেতু তুমি মারণ ক্রিয়ার কথাটা আগের ঘটনার সাথে সাথেই বলছিলে, আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে তুমি আমাকে এরকম একটা ঘটনার কথা বলেছিলে যে একটা বাচ্চা ছেলের উপর মারণ ক্রিয়া করা হয়েছে, যেই কেসটা নিয়ে এখনও তোমরা কাজ করছো। যেই মুহূর্তে আমি বারবার একটাই কথা বলছি, মানে ভিডিওটা দেখার পর থেকে না আমার নিজের আমি বুঝতে ভেতরটা পারছি। নড়ে গেছে। তুমি মানে হয়তো অনেকে বলেছে মারণ ক্রিয়া কি হয়, মানে তুমি বাস্তবে সামনে আমি দেখোনি, চোখের সামনে যেটা কোনোদিন মারণ সামনে ক্রিয়া আজকে দেখে দেখিনি। ফেলেছো, হ্যাঁ, আমি না, যেটা তোমার মানে মাইন্ডকে খুব স্ট্রাইক মানে হিলিয়ে দিয়েছে। হ্যাঁ মানে আমি মানে এরকম দেখিনি যেটা কখনো। তোমার গল্প কথার মধ্যে ছিল, মারণ ক্রিয়া হয়, মানুষকে এরকম মারণ ক্রিয়া করলে এই হয়, মারণ ক্রিয়া কিন্তু ওটা সামনাসামনি দেখলে কেমন লাগে সেটা হ্যাঁ, আজকে মানে রিয়েলাইজ করছি। ওটা দেখাটাও না, দেখো এর থেকে অনেক প্যাথেটিক জিনিস আমি চোখের সামনে দেখেছি, মানে এই হরর সাবজেক্টের মধ্যেই। কিন্তু আমার খুব খারাপ লাগছে না বাচ্চা বাচ্চাটার। ছেলেটার জন্য। ঠিক আছে, মানে কোথাও না কোথাও তো আমার ভাইয়ের বয়সী। ভাই তোমার মানে তুমি যদি ঠিকঠাক টাইমে বিয়ে করে তোমার সন্তান হয়েছে তো ওরকম না মানে হ্যাঁ, মানে আমরা তো এখন সবাই একটু মানে মানে লেটে এজে বিয়ে করাটা পছন্দ করি। হুম, আগেরকার মানুষ 17-18-19 বছরে বিয়ে করে নিত, হুম, হুম। ওই সময় বিয়ে করলে আমাদেরই সন্তান ওরকম থাক। মানে সিরিয়াসলি, মানে ওকে দেখে কোথাও না কোথাও আমার খুব লাগলো, এই জায়গাটায় ভীষণভাবে লেগেছে আজকে। মানে না হলে আমি এতটাও ডাইভার্ট হয়ে যাই না। আমার আরও অনেক কিছু জিজ্ঞেস করার ছিল তোমার কাছে, বাট আমি করতে পারলাম না, আমার মাথা থেকে সব আর কি বেরিয়ে করা যাবে, গেছে। নেক্সট ডেতে করো। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো লাগলো আজকের এপিসোডটা তোমার সাথে করে। ঘটনাগুলো বাদ দিয়ে আমি বলছি, এরকম অনেক কিছু যেই প্রশ্নগুলো আমার মনের মধ্যে ছিল সেগুলোর আমার মনে হয় আমি সদুত্তর পেয়েছি তোমার কাছ থেকে। গল্পওয়ালাতে এই প্রথমবার তুমি এলে, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ তুমিও যে মানে বাচ্চাটার কথা ভেবে কষ্ট পাচ্ছ, মানে আমার এই কারণেই জলটা এসেছিল, সেটা দেখে তোমারও যে বুকে বেঁধেছে এটা দেখে আমি খুশি হলাম। এবং মানুষের কাছে এই বার্তাটাও পৌঁছাবে তোমার এইখানকার এপিসোডের মধ্যে দিয়ে, এটা তো আমি খুব খুশি হব যে মানুষ বুঝুক মানুষের ক্ষতি করে কোনো কিছু হয় না, করো না, কারণ ক্ষতি তোমার কাছেই রিপিট আসবে আবার। হয়তো তুমি সোজাভাবে করছো, ব্যাকা পথে তোমার কাছে ফেরত দেয়। মানুষের ভালো করো, একসাথে মিলেমিশে চল, সমাজের মধ্যে একতা নষ্ট হয়ে গেছে। আমি এটাই বোঝানোর জন্য এই
ঘটনাটা তোমাকে বললাম, নাহলে আমি বলতাম না। মানে এই ঘটনাটা আমাকেও হিলিয়ে দিয়েছে যে মানুষের মানসিকতা কোথায় চলে গেছে। তো তোমার এই এপিসোডের মধ্যে দিয়ে যদি মানুষের মধ্যে এতটুকুও সততা বোধ আছে, বিশেষত বাচ্চাদের ওপরে যদি এরকম কাজ না করে আমি খুব খুশি হব। বিশেষত ওই তান্ত্রিকদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কেউ এরকম কাজ করো না। জানি আমি এই কথা বলার যোগ্য নই, আমার এই যোগ্যতাটা নেই, তবু আমার বিবেকে খুব লেগেছে। থ্যাংক ইউ। আমি চাইবো তুমি আবার ইন ফিউচার এসো, আরও অনেক কেস স্টাডিজ নিয়ে আমরা কথা বলবো, আরও অনেক বিষয়ে আমার জানার আছে যেগুলো আজকে আমি করতে পারলাম না প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি আবার তোমার সামনে তুলে ধরবো। আশা করব সেগুলো নিয়েও আমরা ভবিষ্যতে কথা বলবো। আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের পডকাস্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।